আজই কোথায় কোন খেয়াঘাটে নিয়ে যাবে আমি বলতে পারি না। মনে পড়ে আপনাকে যখন আমি স্কুলে পড়তাম, আমি আপনাকে বারবার বলতাম যে রবীন্দ্রনাথের কবিতাগুলো, দাদার তখন রবীন্দ্রনাথের কবিতাই বেশি পড়তাম। আমার বারবার মনে হতো না ওগুলো এক একটা মানে কোনো কোডের একটা ল্যাঙ্গুয়েজ, একটা এখনকার টার্মে বললে একটা এনক্রিপ্টেড ফর্মে কোনো আইডিয়াসগুলো রয়েছে, যেগুলো আমরা জাস্ট বাইরে থেকে দেখছি এবং সেগুলো অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে জাস্ট একটা কবিতা, কিন্তু সেটা জাস্ট একটা কবিতা নয়। ওগুলো এনক্রিপ্টেড ফর্মে আছে এমন কিছু গূঢ় সত্য, যে সত্যগুলো জানলে বোধহয় আমরা মানে কি বলবো, মানে মানুষ হিসেবে খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়বো, বা এমন কিছু জেনে ফেলবো যেগুলো হঠাৎ করে কেউ জানতে পারে না। এরকম একটা এনক্রিপ্টেড কবিতা, একটা রবীন্দ্রসঙ্গীত রাদার, সুর দেওয়া তো হয়েছে তাতে, দিনের শেষে ঘুমের দেশে। সেই আপনি মাঝি খেয়া সেই কথাগুলো বললেন, আমার ওই গানটার কথা মনে এলো, আমায় নিয়ে যাবি কেড়ে দিনও শেষের শেষ খেয়ায়। সুখ তো সম্পদ, সুখ একটা সম্পদ, দুঃখ একটা সম্পদ। রবীন্দ্রনাথের ভাব একই ভাব, শিশুদের জন্য ওই ভাবটা শিশুদের মতো করে বলা যাবে। কিন্তু আমি তো রবীন্দ্রনাথের ওই সহজপাঠ বইতে বা ওই পঞ্চম শ্রেণী ছিল ওই কর্ণাটকে কাঞ্চির যে রাজা বিদূষক, ওটা 5-এর মতো পড়াতে হবে। ওটাকে পড়ি যখন 11-12 আমি পড়াচ্ছি, মনে আছে প্রথমেই ধরেছি ক্লাসে, একদম আমার মাথা ঘুরে সব, তোরা বিদূষক পড়েছিস? হ্যাঁ স্যার বিদূষক পড়েছি। বিদূষক মানে ভীষণ ভীষণ মাল্টি লেয়ার্ড একটা গল্প। যতগুলো আমরা যে বয়সে পড়ি সেই বয়সে সেই গল্পটা সেইভাবে ধরা দেয়। এই জন্য সিস্টেম ইউনিভার্সাল। দুধ আর বিশ্বাস অমৃত আছে একই পাত্রে, এতে আছে। এটা বড় পাত্র পৃথিবী, ছোট বড় বিরাট মহৎ। তাহলে এই পৃথিবী যে বড় পাত্র হয়, বিষ অমৃত আছে একই পাত্রে, এখানেই সবাই আছে। সাধন করি যে জন পান করে, কোনটা বিষ কোনটা অমৃত। ঠিক মানে ব্যাপারটা হচ্ছে, ঠিক আমি একটা উদাহরণ দিচ্ছি, যে একটা প্রিজম যদি থাকে আলোতে, সূর্য আলো ছড়াবে 7টা রং ভাঙবে অটোমেটিক, আর যাদের মধ্যে ওইটা থাকবে তাতে অটোমেটিক বাইরে ছড়াবে। ও লোক বুঝতে পারে কিছু যাচ্ছে, একজন কিছু একটা হচ্ছে, যে অনুষ্ঠান হোক, যেখানে খুশি হোক, স্টেজে হোক, ক্লাসে হোক, যেখানে যাব, বিয়ে বাড়ি হোক, হবে কোনো একটা কিছু একটা হচ্ছে। ঠিক 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 এই যে কিছু একটা হচ্ছে জিনিস, তখন ফিল করি তাকে, যে তুমি না দিলে এটা হবে না। কোনো মানুষের, যে কোনো জায়গাতেই আমি বলছি, কোনো মানুষের উপস্থিতি সেই জায়গাটাকে বদলে দিতে পারে। হৃদয় তোমাকে ছুঁতে চেয়ে হাজার 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 প্রহর পেরিয়ে আসে অবিরত শব্দ মিছিল। আমি জানি না কেন। 1597 সাল, আজ থেকে প্রায় 430 বছর আগের কথা। দার্শনিক ফ্রান্সিস বেকন তার অফ স্টাডিজ প্রবন্ধে শিক্ষা সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে আমাদের প্রাকৃতিক সক্ষমতা বা ন্যাচারাল এবিলিটিস যেগুলো, সেগুলো অনেকটা প্রকৃতির কোলে বেড়ে ওঠা গাছপালার মতো। সেগুলো স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে, আমাদেরও গ্রোথ হয়। কিন্তু শিক্ষা সেই মানুষের বেড়ে উঠতে থাকা ন্যাচারাল এবিলিটিসগুলোকে প্রুনিংয়ের কাজ করে। অর্থাৎ ঠিক যেমন বাগানের একজন মালি এলোমেলোভাবে বেড়ে ওঠা গাছকে ছেঁটে সুন্দর করে রাখেন, শিক্ষাও আমাদের জীবনে ঠিক সেরকমই একটা ভূমিকা পালন করে। আর আমাদের জীবনে আদর্শ শিক্ষকের ভূমিকাও অনেকটা সেরকম, যে নিজেকে যত ভালো করে তার অবাঞ্ছিত চারিত্রিক মেদকে চরিত্র থেকে ঝরিয়ে ফেলতে পারে, সে তত ভালো ছাত্র বা ছাত্রী। আর এ পথে যারা আমাদেরকে আরও ভালোভাবে পথ দেখাতে পারেন, তারাই আমাদের সোসাইটির খুব ভালো টিচার। এরকম যদি আমরা ভেবে নিই তাহলে একেবারেই কিন্তু ভুল হবে না। তো সেই কথা, ফ্রান্সিস বেকনের কথা আজও প্রাসঙ্গিক। সেই ধারণাকে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক শুধু শিক্ষা দিয়ে নয়,
তিনি শিল্প দিয়েও কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে এই ধরনের ধারণা যুগে যুগে কালে কালে কতটা প্রাসঙ্গিক হয়েই রয়ে যাবে। শাশ্বত ধারণা বোধহয় এগুলো কি বলে। আর তিনি তার একজন সফল বাহক। যে বিষয়ে বলতে গিয়ে এই বিষয়ের অবতারণা, সেটা হচ্ছে একটা সলিড ইটের টুকরো। একটা ইটের টুকরো থেকে তার মধ্যে একটা মূর্তি লুকানো আছে। তো সেইটাকে আমি কিভাবে বের করব? সেখান থেকে অবাঞ্ছিত মেদকে ছেঁটে ফেলে দেব। ঠিক এই কাজটাই করে চলেছেন সত্যব্রত মণ্ডল। তাকে নিয়ে উৎসব টিভিতে আগেও এপিসোডস হয়েছে। ডেসক্রিপশনে বাকি সব আগের এপিসোডগুলোর লিঙ্ক দিয়ে দেওয়া আছে। সেই মানুষটাকে স্টাডি করতে গিয়ে এমন কিছু জিনিস পাওয়া গেছে যেটা খুবই চমকপ্রদ। আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে আমি জানি না, বিষয়টি তর্ক সাপেক্ষ অবশ্যই, কিন্তু ইটকে কেটে এরকম মূর্তি বানাতে সচরাচর দেখা যায় না। তো সেই ব্যক্তির বাড়িতে আমরা পৌঁছেছিলাম এবং তার বাড়ির আনাচে কানাচে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার শিল্পকর্ম। সেই সব কিছু এক টুকরো করে উৎসব টিভির পর্দায় তুলে এনেছি। সেগুলোর শিল্পর গুণ সমজদারেরা অবশ্যই আস্বাদন করবেন এবং তার মধ্যে যে লুকিয়ে থাকা এক জীবনের সত্য, সেই সত্যের দর্শন হয়তো আমরা এই ভিডিওর শেষ পর্যন্ত যেতে যেতে পেতে পারবো। জিনিসটা বোঝা দরকার, জিনিসটা শোনা দরকার, তার মধ্যেকার দর্শনটাকে একটু পেঁয়াজের খোসার মতো ছাড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমি জানি না আমি কতটা সফল হয়েছি, আর যদি সফল হয়েও থাকি কতটা হয়েছি সে তো আপনারাই বলবেন। বাড়ির দেব মন্দির হোক, সিংহদুয়ার বা তার সংলগ্ন অংশ, তার বাড়িতে পৌঁছালে আমরা সহজেই খুঁজে পেতে পারবো তার হাতের ছোঁয়ায় তৈরি বিশেষ কিছু শিল্পকর্মের নিদর্শন। তিনি যে শুধু ইট কেটেই মূর্তি তৈরি করেন তা কিন্তু নয়। বাড়ির বাইরের অংশের জন্য বা বাড়ির সেই রকম বিশেষ কিছু অংশের জন্য তিনি এমন কিছু মূর্তি বানান যেগুলি আবহাওয়ার কারণে ক্ষয়ে যাবে না বা অনেক দিন টিকে থাকবে, এই রকম ভাবনা থেকে। তার জন্য তিনি মাধ্যম হিসেবে বহু ক্ষেত্রেই বেছে নেন সিমেন্ট কিংবা গ্রানাইট পাথর। এখানে আমরা দেখতে পাচ্ছি তারই কিছু নমুনা। তবে মূল কথা তো তার ইট থেকে তৈরি ভাস্কর্যকে ঘিরে। এখন ফিরবো সেখানেই। বিষয়টা খুব ফর্মাল। আমি জানি না কারেন্টলি ওয়েস্ট বেঙ্গলে এই পার্টিকুলার কাজটা অন্য কোনো মানুষ করেন কিনা বা কীভাবে তারা পারসিউ করছেন। এটা খুব রেয়ার একটা আর্ট ফর্ম। রাদার ইটকে কেটে একটা রূপ দেওয়া, সেটা একটা বিশেষ রকমের ভাস্কর্য শিল্পের দাবি তো রাখেই, এবং তার সঙ্গে যে মানুষটার প্রথাগত কোনো শিক্ষা নেই, তিনি কখনোই এরকম জিনিস শেখেননি। পেশায় তিনি একজন শিক্ষক, সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক। সারা জীবন ছাত্র ছাত্রীদেরকে পড়িয়েছেন এবং বহু মানুষের মতো, মানুষ বলতে আমরা ঠিক যেরকম বুঝতাম একটা সময়, টেক্সট বুক তো মানুষের হয় না, বাট তার যে একটা আখ্যান, সেই আখ্যান তিনি দীর্ঘ 30 বছরের বেশি সময় ধরে লিখে গেছেন। 30 বছরের বেশি সময়, ঠিক বললাম? 33 ইয়ার্স। সো সেই মানুষের গল্প লেখার পাশাপাশি, মানুষকে আকার দেওয়ার পাশাপাশি, তিনি একটা জড় বস্তু, একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, একটা ইটের টুকরো, তাকেও তিনি রূপ দিচ্ছেন। একজন শিক্ষক যিনি আমাদের সমস্ত অশিক্ষার মেদকে ছেঁটে ফেলে আমাদের
চরিত্রকে, আমাদের সত্তাকে একটা রূপ দেন, ঠিক সেরকম তিনি একজন শিল্পী হয়ে একটা ইটের টুকরোর মধ্যে থাকা বাড়তি মেদটুকু কেটে ফেলে তাতে জীবন ফোটাচ্ছেন। হাউ কুল ইজ দ্যাট? এটা ভীষণ আকর্ষণীয় মনে হয়েছে আমার, যার কারণেই আজকে স্যারের কাছে আসা এবং সেই গল্প শুনতে আসা। কিভাবে শুরু হলো স্যার এইসব? মানে এটা তো একটা অন্যরকম দর্শন, আপনি তো কখনো শেখেননি এগুলো প্রথাগতভাবে, তো এটা শুধুই কি দর্শনের বলে আর মনের বলে, নাকি অন্য কিছু? বিষয়টা ঠিক কখন কিভাবে এসেছে, এখন বর্তমান পর্যন্ত যে ফর্মটা আসছে করতে গিয়ে দেখছি, আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই শুরুটা ঠিক কীভাবে হলো। মানে প্রদীপ জ্বালানোর আগে তো সলতে পাকাতে হয়, তো সলতে পাকানোর কাজটা যদি ধরে নিই, মাটির প্রদীপও লাগবে, তাকে পড়াতে হবে। তো প্রথম মাটি যেটা পেয়েছিলাম, সেই মাটিটা শান্তিনিকেতন এবং জয়দেব কেঁদুলি মেলা ওই প্রাঙ্গণ, অয়জি নদীর তীরে, যেখানে জয়দেব পদ্মাবতীর শৃঙ্গার মিলনের আনন্দের যে জগৎটা, ওই মাটিটা পেলাম। কিন্তু তখন আমার একটা প্রশ্ন ছিল, অনেক কিছু খুঁজতে গিয়ে কি একটা জানতে গিয়ে মনে হলো যে কিছু একটা খুঁজছি, একটা সুর খুঁজছি আমি। সেই সুরটা হচ্ছে প্রেমের সুর। সমস্ত কিছু যে সুরেতে বাঁধা রয়েছে, সেটাই আদি সুরটা কি এইটাই হতে পারে প্রেম? সবচেয়ে পৃথিবীর দামি বস্তু কি এটা? তা কি হতে পারে জানি না, তো ওইটা ছিল, তো এইভাবেই ছিল। কিন্তু সেই প্রদীপটা মাটিকে যখন আমি একটা রূপ দিলাম প্রদীপের, যখন আগুনে পোড়াতে গেছি, সেটা 2000 সাল থেকে সম্ভবত 2009-10 পর্যন্ত ওই পোড়ানোর ব্যাপারটা কাজ চলেছে। আচ্ছা, 2000 সাল থেকে আমি একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, 2000 কত বললেন? 2000 সালের পর থেকে 2008-9 পর্যন্ত, মনে হয়। মানে 8-9 বছর ধরে ওইটা, ওই প্রদীপটা তৈরি করতে সময় লেগেছে এবং তার আগুনে পড়াতে। এই আগুনটা হচ্ছে এটা একটা ফাস্ট ব্যাপার। মানে তারপর প্রদীপ আপনি জ্বালিয়েছেন এবং এই তার জ্যোতি আমরা দেখছি, এবং সলতে পাকাতে হয়েছে, আলো জ্বালতে হয়েছে। কিন্তু আলো তো জ্বালবো, সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কাঠি কোথায়, ঠিক ঠিক, লাইট কোথায়, লাইট, কিন্তু লাইটটা কোথায় আছে? এই লাইটটা খুঁজতে গিয়ে দেখলাম, লাইটটা যেখান থেকে লাইটটা আসছে আমার দেখলাম তিনি হচ্ছে রবীন্দ্রনাথ। তিনিই রবীন্দ্রনাথ। আমরা আগের এপিসোডেই স্যারের কাছে শুনেছি যে একজন শিক্ষকের জীবনকে বাউল এবং রবীন্দ্রনাথ, এই ধারণাগুলো, বাউল মানে তো একটা কনসেপ্ট, একটা থিওরি, এবং রবীন্দ্রনাথও অনেকটা তাই, একটা থিওরি। এটা মানে অনেক কিছু নিয়ে, রবীন্দ্রনাথ তো কোনো একটা জিনিস নন। তো সেই জায়গা থেকে স্যার আপনি ছাত্রছাত্রীদের জীবনকেও একটা আকৃতি দিয়ে গেছেন, একটা রূপ দিয়ে গেছেন, নতুন সত্তায় কি বলবো, প্রাণ সঞ্চার করেছেন। এবং তারপরে এরকম ইটের মধ্যেও এই যে প্রাণ সঞ্চারের ব্যাপারটা, এবং আপনি যেটা বলছিলেন যে ধারণা একটা লাগে, আপনি প্রথাগত শিক্ষায় শিক্ষিত নন, একটা ধারণা লাগে, যে ধারণাকে যাপন করতে হয়। আপনি প্রায় দীর্ঘ 8-9 বছর ধরে, 10 বছর ধরে, প্রায় সময়টা যেটা বললেন 2000 থেকে প্রায় 2009 এই সাল পর্যন্ত আপনি শান্তিনিকেতন, জয়দেব কেঁদুলির যে বিভিন্ন মেলা প্রাঙ্গণ, আখড়া, বাউল আখড়া, কীর্তন, যেখানে এসব নিয়ে খুব ওইটা কেটেছে আমার। এটা কি পুরোটাই সেই ভাবনা প্রসূত? আমি বলতে ওই যে ওই ক বছর, হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওয়েস্টবেঙ্গলে বিভিন্ন জায়গায় যেতাম, ওকে, শুধু ওই গান শোনার জন্যই। শোনাটা কি কোথায় একটা যেন ঠিক, সেটা কিসের আশায়, কিসের আশায় কি পাওয়ার জন্য আমি নিজেও জানি না, কিন্তু ওই কত বছর টাপ ছিল ওটা, একটা টান তো অনুভব হ্যাঁ, করতেন, নাহলে আপনি যাবেন কেন? কিন্তু ওইটা যে কি টান, হ্যাঁ, আমি তো জানি না, তো কিছু একটা খুঁজছি। আচ্ছা, বলছে যে সমস্ত সুরের ভিতরে যে একটি সুর আছে, আদি সুর, আমাদের একটা কথা ছিল যে নাভি মণ্ডল থেকে নাথ,
নাদ। হ্যাঁ, ওম ধ্বনি, ওঙ্কার, সেটা হচ্ছে প্রেম, সেটা মাতৃপ্রেম, মাতৃপ্রেম। বাৎসল্য। তারপরে যে মাতৃপ্রেম থেকে বাৎসল্য প্রেম মানে হচ্ছে তাহলে মাতৃ যে ব্যাপারটা যেটা আছে, যেটা যে ভাবগুলো, প্রেমের বিভিন্ন সমস্ত রূপ, যা কিছু মূর্তি আছে কিন্তু এক একটা রূপ, এক একটা ভাব, একটা মিলনের এক একটা রূপ, একটা ভাব। এবং এর মধ্য দিয়ে যে মাতৃভাব একটা আছে, সেটা কখনো কিন্তু যখন মূর্তিগুলো তাকানো হবে কিন্তু সেটা কিন্তু তার মধ্যে একটা মিষ্টতা আছে, মিস্টিসিজম আছে, একটা লাবণ্য আছে। ঠিক। কিন্তু পুরীর মন্দিরের বা অন্যান্য ক্ষেত্রে লিঙ্গরাজ টেম্পেলে যা কিছু সে মূর্তির মধ্যে প্রথমে দেখলে কিন্তু আমাদের একটা অন্য একটা আচ্ছা। ভাব আসে, অন্য একটা আসক্তি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে মনে হচ্ছে, এটা আমার জানা নেই, মনে হচ্ছে এখানে কিন্তু সেইটা নেই। আমি ভুল বললাম কি? একটু 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 অন্যরকম। হ্যাঁ, আমার যখন করছি যখন এর মধ্যে একটা কিছু একটা আছে, মানে এর মধ্যে এত নিবিড় আলিঙ্গন যেন কয়েক শতাব্দী, কত যুগ, লক্ষ যুগের পরে যেন তারা মিলিত হচ্ছে, এই কনসেপ্টটা। আমরা তো, আপনি যতক্ষণ না একটা ইঁটকে কেটে এরকম কোনো দেব দেবী বলি বা সেটা পুরুষ একটা আকৃতি বা নারী আকৃতি যে আমরা দেখতে পাচ্ছি ইঁটটা থেকে বেরোচ্ছে, মানে ইঁটটাও তো জানতো না যে ও তার বুকে তাদেরকে ধারণ করেছে। এটা খুব কঠিন প্রশ্ন, মানে খুব খুব দারুণ প্রশ্ন, যে একটা ইট পড়ে আছে রাস্তা, পড়ে আছে, আপনি রাস্তা থেকে তুলে এনে কাজ করেন। প্রচুর যখন যাই তুলে আনি, কিন্তু তুলে আনলাম, কিন্তু একটা ইট অবহেলিত অবস্থা, পরিত্যক্ত অবস্থা পড়েছিল, এবং সেই ইট আমার জাতীয় কেউ বিল্ডিং হবে না, বিল্ডিং হবে না, অত শক্তপোক্ত নয় না। কিন্তু যখন আমি এসে কাটতে 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 একটা রূপ আসছে, তখন কিন্তু ভারী না, তখনও জানেন না যে কি হচ্ছে হচ্ছে। কিন্তু যখন ওসব হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে হচ্ছে আমি কিচ্ছু জানি না, কিন্তু হচ্ছে। কিন্তু যখন খুব অনেক দিনের পর ভালোভাবে চেয়ে দেখছি যে হাই, এই ইট তুই কোথায় ছিলিস রে, এই রূপটা এর ভিতরে ছিল, কিন্তু আমি ভাগ্যবান যে তুই আমাকে দেখালি। কেমন সময় লাগে একটা মূর্তিকে ডেভেলপ করতে? না, আসলে ব্যাপারটা তখন একটু সময় ছিল, এখন তো বিভিন্ন রকম বিভিন্ন ব্যাপার থাকে, তো এবার সম্ভবত করছি 15-16 বছর হবে, এটা একটা সময় মানে এই মূর্তি তৈরির ব্যাপারটা মোটামুটি 15-16 বছর। এবার তারপরে 10 পরে আমি কি একটা ওই আমি যে কোয়ার্টারে থাকতাম স্কুলে, সেখানে ছোটো ছোটো ইট পড়েছিল, ওকে, ছোটো ছোটো ইটের টুকরো, কি করতে গিয়ে কি একটা এরকম একটা কি একটা করতে গিয়ে আমি এটা ভালো হচ্ছে তো খারাপ না, আমার মনে সেটা আমি রাখতে পারিনি। আচ্ছা, যদি ভুল না বলে থাকি, তো সেই ইটের টুকরোটা এরকম কি একটা পড়েছিল আমার মনে আছে, কিন্তু সেইটার মনে হচ্ছে আমার আদি, আমি তাকে রাখতে পারিনি। ওটা কি প্রথম ছিল? প্রথম ছিল, তারপরে এত প্রথম কাজটা রাখতে পারি না, সে আমি জানি না, তো ব্যাপারটা এরকম হচ্ছে, সেইগুলো যে রেখে দিতাম সেইগুলো থাকতো, আমি তো জানি না যিনি দিচ্ছেন আমাকে যে ওই ছোটোর মধ্যে এত দেবে, আমি কী করে জানি, আমি তো চাইনি। আমি না চাইতে আমাকে যা দিয়েছে তো অনেক বেশি দিয়েছে, আমি ভার বহন করবো কি করে। আচ্ছা, ধরুন এই যে যে লিঙ্গরাজ মন্দিরের কথা বলছেন, বা আমরা কোনোভাবে সূর্য মন্দিরে গেলেও তাই, আমাদের খাজুরাহোতে আছে, বা অন্য যে কোনো দেব দেউলে আমরা যদি দেখতে পাই, সেখানে গেলে সিঙ্গার রসের বিভিন্ন মূর্তি থাকে। বা আমি বলছি, ধরুন আজকের দিনে এইভাবে তো অঢেল সময় মানুষের কাছে নেই, তখন আমরা দেখেছি একটা বড় পাহাড়কেও প্রচুর মানে দক্ষ শিল্পীরা, তাদেরকে আমি শ্রমিক বলতে নারাজ, তারা শ্রমিক নন, তারা ভীষণ বড় মাপের শিল্পী, ওই ধরনের শিল্পীরা পাহাড়কে কেটে এমন কিছু মন্দির বা শিল্পকর্ম, আমি যদি মন্দির কনসেপ্টটা বাদও দিই, তারা বানিয়েছেন যে সেটা ভাবাই যায় না যে একটা পাথরের মধ্যে ওই রকম জিনিস লুকিয়ে আছে। তো আমি বলছি, ধরুন যে অধ্যাবসায়টা লাগে, যে ধৈর্য লাগে, যে একটু 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 করে কেটে কেটে ওই জিনিসটা থেকে একটা কনসেপ্ট বার করা, নিজের একটা ফিলোসফিকে একটা কংক্রিট রূপ দেওয়া, এটা কতটা টাফ? এখন বলছি যে যারা পৃথিবীতে, আমি তো সামান্য ক্ষুদ্র মানুষ, যারা বড় শিল্পী হয়েছে না, আর্টিস্ট তো বিশ্ব, মহাবিশ্ব যিনি আর্টিস্ট, তা সেই আর্টিস্টের সঙ্গে যারা আছে তারা শিল্পী মর্ত, ওকে, তার সঙ্গে যে আছে
যে কোনো শিল্প, সাহিত্য, সঙ্গীত, জ্ঞান, বিজ্ঞান, যা কিছু আছে, যত মাধ্যম আছে, কিন্তু তার সঙ্গে এদের এই মাধ্যমে যারা তার সঙ্গে কানেকশান হবে যাদের, তারাই শিল্পী। মানে একটা ডিভাইন অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট থাকতে হবে, এবং সে ডিভাইন যখন অ্যাটাচমেন্ট থাকবে, সে তীব্র কষ্ট যন্ত্রণা, মানে ওই কষ্ট যন্ত্রণায় পুড়ে যখন যত পুড়ছে, যন্ত্রণা পাচ্ছে, তত বেরোচ্ছে। আপনার পথটাও কি মোটামুটি এরকম? এটা ঠিক, আমি এটা বলছি যে একটা ইট থেকে যখন মূর্তিটা আসছে, আমার মনে হচ্ছে যে একটা সেই মায়েদের প্রসব যন্ত্রণা। আমি জাস্ট বলতে যাচ্ছিলাম এই কথাটা। এত তীব্র যন্ত্রণা, আমি তো ছোট ক্ষুদ্র মানুষ, কিন্তু যারা মহান বড় তারা বলতে পারেন কথাটা ঠিক বলেছি কিনা, যে মনে হচ্ছে এটা প্রসব যন্ত্রণা, সন্তানের ভূমিষ্ঠ হচ্ছে না, কিন্তু যন্ত্রণা, সুর গানে হচ্ছে না, না না না, যন্ত্রণা, এটা হচ্ছে না, যন্ত্রণা। এই যন্ত্রণা হচ্ছে সৃষ্টির আদি। সুরের প্রসঙ্গে মনে পড়লো একটা গল্প শুনেছিলাম শ্রদ্ধা আশা ভোঁসলেজির কাছ থেকে। আর.ডি. বর্মন যখন একটা গানের সুর করছেন, তিনি সুরটাকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না, এবং মানুষটার মধ্যে কি অদ্ভুত একটা রেস্টলেসনেস কাজ করছে। সে না পারছে কোনো জায়গায় দাঁড়াতে, না পারছে কোনো জায়গায় বসতে, খেতে পারছে না, কারোর দিকে তাকাতে চাইছে না, সে রীতিমতো মানে হন্যে হয়ে যেন সেই একটা কি কানেকশন সে খুঁজে চলেছে। গানটা ছিল তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে আমারই জীবন হতে, সম্ভবত মানে লাইনটা এরকম ছিল, আমি হোয়াট এভার। মানে একটা ব্রিলিয়েন্ট কম্পোজিশন, যার ইন্ট্রোটাও যদি আমরা শুনি, আমরা পুরোপুরি মানে ট্রান্সপোর্ট হয়, মানে আমাদের সোলটা একটা জায়গা থেকে উঠে গিয়ে সেই জায়গায় বসে, তারপর গানটা শুরু হয়। একটা ভীষণ দামি আর্ট ফর্ম এই সুর তৈরি করা। এই যে ব্যাপারটা, সেটা এটা সব ক্ষেত্রে আমি সেটাই বলছি যে ওই ব্যাপারটার সাথে, এবং অনেক সময় এই ধরনের যারা মানুষ হয়, যেটা মনে হয়, যারা বাস্তবের সমাজে সাধারণের মধ্যে থাকে, তাদের অনেক সময় অনেক বিভিন্ন ইমোশন আসে এই যন্ত্রণাটা থাকে, কিন্তু মানুষ তাদের ভুল বোঝে, এক্স্যাক্টলি ভুল বোঝে। কিন্তু তাদের সেই বোধে একে ডিস্টার্ব করা যাবে না, আঘাত করা যাবে না, কিন্তু সে তো বুঝতে পারছে না তার ভিতরে যন্ত্রণাটা, এটা চলতেই থাকে। আমি বলছি ওই যে ধরুন সুর তৈরির যে একটা ব্যাকুলতা, এই যন্ত্রণা, আকুলতা, এখানেও কি ব্যাপারটা তাই ঘটে? এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে একটা অতৃপ্ত ব্যাপার আছে। আচ্ছা, যেহেতু খোঁজাটা, যেহেতু ওই যে জিনিসটা খুঁজতে চাইছে আর কি, সেই খোঁজা অতৃপ্ত, যে তার ভিতরে যে বেদন লিপিটা, যেটা বেদনা, দেবার ব্যথা বাজে আমার বুকের তলে, নেবার মানুষ জানেনি তো কোথায় চলে, দেয়া নেয়ার মিলন আমায় ঘটাবে এটা। কিন্তু ওই থেকে যে তার থেকে কিন্তু একটা ফর্ম যখন আমি করছি, কিন্তু আমি নিজে করছি না, কিন্তু এটা কিন্তু প্রশ্ন, মানে যারা শুনবেন, যারা এই শটটা দেখবেন, যারা এটা, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমি যখন করছি, কিন্তু আমি করছি না, কেউ আমাকে করাচ্ছে, এটা পয়েন্ট। আমি করি না, এটা বলি না কখনো, কিন্তু আমার মনে হচ্ছে আমি যে কাটছি, কাটতে আসছে, আগে থেকে ঠিক হয় না, ভিতরে কে আছে আমি জানি, ওইটার ভিতরে কে আছে, আমি কোন রূপটা আছে আমি জানি, কিন্তু কাটতে একটা আসছে, ধীরে ধীরে আসছে। কিন্তু আমি যদি মনে করি যে এইটাকে ছেলে করবো, এটাকে মেয়ে করবো, মানে ওইভাবে হবে না, সে ওই ছেলেটা আবার মেয়ে হয়ে যাবে। মানে সে যদি ওভাবে আসতে চায়, আমি করে দেখেছি, তাহলে সে ওভাবেই আসবে না, আপনি জোর করে তাকে পরিবর্তন করতে, আমি বলছি তো এটাকে ছেলে করি। আচ্ছা, মানে ধরুন করতে মনে হয়েছে কোন একটা সময়, আমার মনে হয়েছে, হ্যাঁ করে দিত, এই দিকটা মনে হচ্ছে, এদিকটা তাহলে ছেলেই থাক, ছেলে ঠিক আছে হচ্ছে, সেই বলে আমি তো মেয়েই ছিল, তোকে ছেলে করলি কেন, সে ওদিক গেল, ও এটা একটা অদ্ভুত ব্যাপার। ধরুন হচ্ছে একটা জিনিস হচ্ছে, এবার হতে ধরুন কখন আপনি এটা ফিল করেন যে হ্যাঁ হয়ে গেছে,
না, যে আর আর না, দরকার ঠিক, নেই। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যখন ক্লাস করতাম প্রথমত তখন তো অত অভিজ্ঞতা ছিল না, কিন্তু শেষের দিকে মনে হয়েছে কোথায় থামতে হবে, কোথায় থামতে হবে এটা খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। যে আমরা ক্লাস করতে কোথায় থামবো, ঠিক। যেমন কোনো একটা অনুষ্ঠানে দেখবে যে যেখানে থামার কথা আমরা বুঝতে পারছি অডিয়েন্স এখানে থামবে মনে হচ্ছে, কিন্তু তিনি থামলেন না, তিনি ওটাকে আবার 5 মিনিট টেনে নিয়ে গেলেন, ব্যাপারটা গুলিয়ে গেল, আসলটাই নষ্ট। আসলটা নষ্ট হয়ে গেল পুরো। হয় হয়। তা আমি যখন দেখছি এটা আমার আমার ছেলেও বলেছিল যে আমি এটা করে দেখেছি যে তো না না, আর আর এটা যেটা আছে এর মধ্যে যেটা আসছে যেটা ফাইনাল সেটা 1 সেকেন্ড আছে, ওই 1 আচ্ছা। সেকেন্ডে বলে দেবে, 1 সেকেন্ডে কম সময় মানে মানে দেখে দিয়েছে ওই রূপটা যেটা আসছে, ওই যে ভিতরে যে বিজয়, মানে আমরা তো এটাকে অনেকে একটা মূর্তি হিসেবে দেখবে, কিন্তু আমি সেটা ভেবে দেখছি না অনেক সময়। ঠিক আছে, যখনই দেখছি 1 সেকেন্ড ও দারুণ একটা ছেড়ে দাও, দ্যাটস চলো কিন্তু আমি ছাড়িনি অনেক সময়, আমি অনেক সময় ছাড়িনি তো করতে গিয়ে দেখি না বলছি আমি তো ছাড়তে বলে তুই ছাড়িস নি কেন, আচ্ছা আচ্ছা। আমি ছাড়তে বলেছি তারও মূর্তি আছে, আর আমি নিজে ছাড়িনি তারও মূর্তি আছে, বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন এক্সপিরিয়েন্স, এইগুলো এটাই হতো আমার। এটা তো আমি একটা কমপ্লিট ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যায়, যে যেটা 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 আমি ভেবে করতে চাইছি সেটা তো হলো না, যন্ত্রণা আরো বেশি দিল, যন্ত্রণাটা বেশি হলো। যন্ত্রণাটা বেশি দিল, এবং যন্ত্রণা বেশি দিল মানে কিন্তু সে তো সেটা প্রসব নাও হতে পারে, তো মরা সন্তান হতে পারে, আচ্ছা। আরো কষ্ট বেদনা তার। যে মায়ের মৃত সন্তান প্রসব হয় যন্ত্রণা পেয়ে, সে মার যন্ত্রণাটা কত সেম। এবং যেটা যেটা এ হলো বলছে যে যখন আসছে আর কি ওদের যে দুটো ওই যে কানেকশান, যেটা আমি ধরুন দুটো মানুষ প্রেমিক প্রেমিকা, আমি যাই ভাবি না কেন, ঠিক আছে, সে বৈষ্ণব আমি যে কোনো অ্যাঙ্গেলে নিয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু যখন তাদের মধ্যে যে এই যে একদম ওই মিস্টিসিজম, রবীন্দ্রনাথের কথা প্রেমের ওই মিস্টিসিজমটা প্লাস অফ 1 সেকেন্ডে কম সময় ও দেখিয়ে দেয় আমার, সেটা বলতে পারবো ব্যাস, ওখানেই থামতে হবে। হ্যাঁ ওখানে থাম। এবং এই থামার কিছু কিছু হয়তো শেষের দিকে কাজ দেখছিলাম হয়তো হয়েছে, আর এখন একটু ধৈর্য কমেছে, সত্যি কথা এটা একটা নো ডাউট। তখন দিন রাত ওই ঠিক ছিল না, আমরা রাত্রে 12টার সময় উঠে দেখছি যে দেখে আসি মূর্তিগুলো জলে ভেজানো আছে, কেমন দেখতে হয়েছে। আচ্ছা। এই আমি করি, মাঝে এটা করছি, এবং রিসেন্ট যে দুটো করলাম মাঝে ঘরে দেখে যাই কেমন হলো। আচ্ছা বলছি, এই যে ভেজানোর কথাটা বলছিলেন, একটু প্রসেসটায় আসে, হ্যাঁ। যে ইটটাকে কিভাবে সিলেক্ট করেন যে এই ইটটাতে হতে পারে? এখন ব্যাপারটা প্রথমের দিকে তো ছাত্র চিনতে পারিনি, সবাইকে মেরেছি সবাইকে মেরেছি তো, হ্যাঁ, যে সত্যিকার ভালো দুষ্টুমি করে তাকেও মেরেছি, আচ্ছা। যে এমনি দুষ্টুমি করে তাকেও মেরেছি, যে ভালো দুষ্টুমি করে সেটা সবচেয়ে ভালো ছিল তাকেও মারলাম, কষ্ট হচ্ছে। তাহলে ছাত্র চেনার একটা ব্যাপার আছে, ছাত্র চেনার ব্যাপার আছে, কারেক্ট। সেটা অভিজ্ঞতা নিয়ে করবো। ঠিক তেমনিভাবে যারা, আমি যেহেতু ইটের ব্যাপারটা বলছি, যে ইটটা খানিকটা দেখলে বয় তারপরে বুঝতে পারতাম না, যে সে আস্তাবো ভেঙে যেত, কিন্তু পরে দিলাম এই ইটটা হতে যাচ্ছে এবার। এবং দেখা যাচ্ছে সবচেয়ে, ছেলে বলছিল সব থেকে ওর কাছে যে এত মূর্তির মধ্যে যে প্রিয় যেগুলো, সেগুলো সেই ইট, তখন ইট ভাটা ছিল নাকি, ওই পাঁজা দিয়ে ইট করতে, ইট পাজা, হ্যাঁ হ্যাঁ, আরও 20-30-40 বছর আগে যে ইটগুলো আছে, আচ্ছা। সেই ইটের একটা আর্টটা আলাদা। ওকে, হ্যাঁ, সেটা মাটির উপরেও নির্ভর করে, কোন কিন্তু- জায়গার মাটি হ্যাঁ, বা সেটা- পোড় কতটা। কিন্তু ওর যে ফর্মটা আছে সেটা একটা ইউনিক একটা আছে। ওকে ওকে। এবং যদি আর্টের কথা বলা যায়, আর্ট এবং মাধুর্য দুটো, আর্ট যখনই আসবে তখন মাধুর্যটা একটু কম হতে পারে, ওটা 60-40 হতে পারে, ডিপেন্ডস করে। কিন্তু যখনই ওইটা আসছে দেখি সেখানে আর্টটা ঠিকই আছে বটে, কিন্তু আর্টটা ঠিকই আছে, কিন্তু ওখানে আরও কিছু ইমোশন আছে, সেটা পরে জেনেছি, আমি করে গেছি, কিন্তু মিথ্যা কথা বলবো না, আমার আছে এগুলো দেখে। তাহলে ব্যাপারটা কী হলো তোমার? এবং দেখছি যে ওই মূর্তিগুলো আলাদা করে রাখা আছে, এটা প্রথমের দিকে। ওকে। এবং ধীরে ধীরে ইটটা পাওয়া যায় না, এবার ধীরে ধীরে এখন কোথাও বিগ ফিল্ড থেকে বিভিন্ন ইট, ওই একটু 3-4 নম্বর ইট হলে মোটামুটি জলে ভিজিয়ে একটু কাটা যায়। আচ্ছা। আর আমার তো যন্ত্রপাতির সামান্যতম যন্ত্র, কাটেন কি কি দিয়ে যন্ত্রপাতিগুলো? ওই যে যন্ত্রগুলো এই ছুরি ফুড়ি কাঁচি ফাঁচি যা আছে, ওই যন্ত্রগুলো তো
তোলা হয়েছে ছবি ইত্যাদি, অডিয়েন্স দেখতে পাবে যে ব্যাপারটা কি। আমি ওর বাইরে অনেক যন্ত্র আছে আমি ব্যবহার করি না, আমাকে অনেকে প্রশ্ন করেছিল। আচ্ছা আচ্ছা। আমার অনেক যারা সিনিয়র দাদা যারা বড় চিত্রশিল্পী যারা বা যারা কাঠের ভাস্কর্য করেন যারা, তা বলছে যে এখন তো অত্যাধুনিক সব তো যন্ত্রপাতি রয়েছে, Tools আছে, অনেক টুলস tools অনেক আছে। টুলস আছে, সত্যি এইগুলো ব্যবহার করি। আমি ওটা ব্যবহার করলে আমি করতে পারবো না। আমার যেমন কষ্ট হয় হোক, আমি ওটা ছাড়া আমি বেরোতে পারবো না, আমার এই সামান্যতে। আমি দেখছিলাম ওই যে ভাঙা করাতের টুকরোগুলো দিয়ে ঘষে ঘষে, চামচ ফামচ যেখানে যা আছে ওরকম কিছু ছুরি কাঁচি ফাঁচি যেখানে পেয়ে গেলাম, চামচে এখন চামচে দিয়ে করি তো, একটা চামচ ভাঙা ওই ভেঙে গেছে এরকম, ওটা কোনো ব্যাপার, কিন্তু ওইটা আমাকে করতে হবে। নাহলে ওই এইটা খুব সামান্য দিয়ে যদি আমি অসামান্যটাকে আনতে পারি, আমি তাকে ছাড়বো না। ঠিক ঠিক, কত সহজভাবে তাকে তো ছাড়া যাবে না। যদি আমি পাই, আমি এটা ছাড়বো কেন? ঠিক। কষ্ট হবে, ওই হাত ফাত কেটে যাবে, যে হবে হোক না। অঘটন কি কি ঘটিয়েছেন? অঘটন ঘটে, হাত তো কেটে টেটে যাতা হতো অনেক সময়। একটা ওই যখন প্রথম ইটটা, এখন তো ইটটা একটু শক্ত টাইপ হয়েছে, বয়ে যাচ্ছে না কিছু, যখন দিচ্ছি যে আমার ওই যেটা হাতুড়ি, ওই হাতুড়ির তো অডিয়েন্স দেখতে পাবে যেটা রয়েছে, ওইটা হাতুড়ি আমার ছোট্ট, হ্যাঁ না ওই একটা ওই লোহার পাত মোটা একটু, লোহার, আচ্ছা আচ্ছা, লোহার মোটা পাত, ওটা আমার হাতুড়ি। আচ্ছা। তো যখন এবার তাকাচ্ছি তো এরকম করছি তো, আর সরু তো আর এইখানে পড়ে কন্টিনিউয়াস, ও হাতের উপর একদম সাপাটে পড়বে, যখনই পড়ছে উনি বাপরে বাপরে, তো এই তো একটু হাত ফাত সব তো ওইটা খুব কষ্ট হয়। আর কষ্ট, ওটা কষ্ট হলো ঠিক আছে, কিন্তু ওটা কষ্ট হওয়ার পর যদি ওটা না আসে আরো কষ্ট হবে, আরো বেশি কষ্ট হবে। আচ্ছা, ওই যে ঘষে 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 ধরুন খইয়ে খইয়ে, আর ওই যে ট্রান্সফার করাতে সরু যে করাতগুলো, সরু যে করা, হ্যাঁ হ্যাঁ, ওটা আবার ধার দিয়ে কিছু কাটতে হয়, কিছু এরকম করছি, বিভিন্ন যখন যেমন পজিশন আসছে করছি। কিন্তু সবচেয়ে কঠিন হচ্ছে যখন ওই এখন তো বিগ ফিল্ডে ইটের মধ্যে ওই গুডলি থাকে সব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিটের মধ্যে স্টঞ্চি পঞ্চি ভর্তি থাকে সব, এবং মাটি পায়ের দিকে দে, আহা, হাঁটুর দিকে দে, ঠিক সমস্ত উত্তর এইখানে দে, নাকের কাছে, চোখের কাছে। এবং এটা এবং আমি disturbing খুব। সত্যি বলছি, এবং তাহলে যখন দিচ্ছে তাহলে পায়ের কাছে দে, হাঁটুর কাছে দে, মাথার কাছে দে, ঠিক নাকের কাছে, ঠোঁটের কাছে, চোখের কাছে দিয়ে এবার কি মানে করব? আমি জানি না ওটা কোথা থেকে বেরোবে, আমি তো জানি না। হয়তো দেখলাম এতটা ভিতরে এতটা, তখন ওটাকে সাধারণত আমি একটু অন্যভাবে রিপেয়ার করে নিই। আচ্ছা, ওটা ওই যে গুঁড়ো ওইগুলো পড়ে থাকে, ওটাকে ফেভিকল দিয়ে ওর ভিতরে ওই দিয়ে একটু ভরাট করতে হবে, না ওটা আসবে না। আসবে না, রাইট। আচ্ছা, কোনো জায়গায় ধরুন কাটতে গিয়ে একটুখানি বেশি কেটে গেল, হ্যাঁ, কি করেন? মানে ওটা কি একটু শেপ করে দেন, নাকি কোনোভাবে রিপেয়ার করা যায়? না এখন ব্যাপার হচ্ছে, আমি কিন্তু সত্যি বলছি খুব কত একটা শরীরটা কতটা, নাকটা, কান কি বা ইত্যাদি, অনেক সময় আমার কোনো কানও নেই, কিছু নেই, নাকটার এরম কিছু থাকে না, এমনি কিছু নেই, এসব নাকে এসব কিছু থাকে না, কান অনেক কানও আছে, কারো কান নেই, কিন্তু তুমি এইটাই থাক, ভালো লাগছে আমার। বুঝতে পেরেছি। এবার আমি দেখছি যে এই লোককে খুশি করতে যাবো, একটু টেস্ট ছেলে বলেছিল, না লোককে খুশি করতে গিয়ে হয়নি, কষ্ট পেয়েছে, যে মূর্তিটা আছে ওই মুখখানে আছে, ওই পেছনের দিকে আছে, আচ্ছা আচ্ছা, রিসেন্ট ওটা, ওকে খুশি করতে গিয়ে আমি না কষ্ট হয়েছে, তাকে আবার নতুন করে ঘষে এটে করে কষ্ট হয়েছে আমার। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ঠিক ওই যে ব্যাপারটা, কাউকে খুশি করতে না, আমি খুশি করতে কান রাখবো, ভালো করে চুল রাখবো, মানে জোর করে আর না কি। না না, স্বকীয়তাটা থাকা দরকার। হ্যাঁ, এবং ওই ভেতরে যে স্বকীয়তা আসছে, যেটা আসছে, তাকে অন্য কোনোভাবেই তাকে কিছু টাচ করা যাবে না। ঠিক ঠিক ঠিক, এটা খুব দামি, খুব প্রাইসলেস একটা জিনিস। না না না, আসলে এবার আমি তো বুঝতে পারছি না যে যারা সমঝদার, যারা আরো অনেক গুণী শিল্পী যারা, তারা এটা বিচার করবে, আমি কি বিচার করব? আমি তৈরি করা মালিক তৈরি করে দিই। কতগুলো মানে পিস হিসেবে যদি গুনেছেন কখনো যে কতগুলো না বানিয়েছেন? না, মাঝে মাঝে অহংকার হয়, এটা হবে তো, কি বাজে কথা বললে তো হবে, মানে খুব অহংকার হয়, আমি অনেক কিছু জানি, করে ঘুরে 1 2 3 4, তাহলে হয়েছে কি সবকটা 1 2 3 4 10 12 তোর 150 160 70টা হতে, 160-70টা, আর ছোট ছোট নিয়ে আরো হবে, মানে কিছু হবে যা আছে দেখি, 100-2-এর বেশি তো হয়েই যাবে হয়তো, ছোটগুলো মিলে। জানি না, সব আছে জানি না, হ্যাঁ, তো যাদের গোনার কাজ তারা গুণ, আপনার তৈরি করা কাজ আপনি আমি তৈরি তৈরি করুন। করবো,
ঠিক আছে। এবার আমাকে কেউ জিজ্ঞাসা করে ব্যাখ্যা আমি পারবো না। হুম, সবাইকে ব্যাখ্যা দেবো না। আচ্ছা, হ্যাঁ। আমাদের অডিয়েন্সের জন্য একটুখানি ব্যাখ্যা একটু দেবেন। হ্যাঁ, একটা আমি সবাইকে, যেহেতু এই চ্যানেল, সে যাই হোক, আপনি চ্যানেলের কথা বাদ দিন, আমাকে এটা বলুন, ওই যে ধরুন কাটাকাটি করে একটা শেপ দেওয়া হলো, এবার মূর্তিটাকে আপনি যখন সংরক্ষণ করছেন, ধরুন আলমারিতে রাখবেন বা কোনো একটা জায়গায় রাখবেন, ফাইনাল ফিনিশিংটা কিভাবে, মানে ওর পরে ধরুন কাটাকাটি সব এবার হয়ে যাওয়ার পর ওটাকে এবার একটু রোদে শুকোতে হবে। ওকে, মানে জল ময়েশ্চারটা শুকিয়ে যাবে। তারপরে আমার মাথা থেকে বেরোলো, যদি আমি যখন প্রথম শুরু করলাম, হাই এ তো ক্ষয়ে যাবে, ক্ষয়ে যাবে, হ্যাঁ, আমি যদি কী করা যায়, আমার মাথায় নাকি এটা খেললো অনেকদিন আগে। তো আমি বলছি তখন তাহলে ওই ফেভিকল, লিকুইড ফেভিকল একটা ছিল পাউচের মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় খেলে গেল। ওই পাউচটা এনে আর ওই লাল যে সিমেন্টের রং লাল গুলে, ওকে, ওই তাকে যেন ওইগুলো এখনও রয়েছে, কোনো কিচ্ছু হয় না। আচ্ছা আচ্ছা, তখন দেখলাম যে এটাই আর কোনো পথ নেই, সেটাই বেশ, মানে ফাইনাল ফিনিশিং টাচটা ওইভাবে হবে। আচ্ছা, বেশ। তো আপনার সাথে আরও কথা বলতে গিয়ে সেখানে যে আমরা মূর্তি তৈরির আগের সময়টা যেটা আপনি বললেন, যে জায়গা থেকে এই ভাবনাগুলো উঠে আসা, অর্থাৎ 2000 থেকে 2009 যেহেতু হ্যাঁ 1-2 বা হ্যাঁ ওই 8-9 ওই মানে প্রথম দশকটা, প্রথম দশকটা মোটামুটি ধরি, ওই দশকটা একটা এই স্পার্কের কাজ করেছে, পুরো স্পার্কগুলোকে আপনি জড়ো করেছেন। এবার আপনার এই মূর্তি তৈরির তো নানা ফেজ আছে, ধরুন একই রকম মূর্তি অনেকদিন ধরে চলে না, আপনি যেটা বলছিলেন যে সে আসে, তাকে জোর করে আনা যায় না, একটা ফেজ চলে। তো ওই ফেজগুলো বা পর্বগুলো রাদার, সেইগুলো নিয়ে যদি কিছু বলেন, যে শুরুটা ধরুন 2011, 12, 13, 14 এই সময়ে যেরকম মূর্তিগুলো বানিয়েছেন, তার মানে আপনার দৃষ্টিতে, অবশ্যই একজন স্রষ্টার দৃষ্টিতেই জিজ্ঞেস করি, তার রূপটা কীরকম, মানে শুরুর দিনগুলো কেমন ছিল? প্রথম কথা হচ্ছে, যখন এটা শুরুর আগে ওই যে ফেস্টার 10 বছর, ওখানে আমি তখন ওই লেখালেখি চর্চা প্রচুর করেছি। আচ্ছা, আমি কিছু স্টাডি করেছিলাম, পরে দেখলাম কিছু স্টাডি করেছি, তখন লেখালেখি করতাম। এবং বিভিন্ন ধরনের কিছু আধ্যাত্মিক বিষয় ছিল, বাউলের কিছু তত্ত্ব ছিল, ইত্যাদি ইত্যাদি, কিছু কবিতা ইত্যাদি লেখা, কিছু আর্টিকেল লেখা, প্রবন্ধ লেখা, এটা করে গেছি। এবং ওইটা হয়তো ওই ফেজে সব ছিল। কিছু গান গেয়েছি বাউল, আচ্ছা, আপন মনে একতারা বাজিয়েছি, আচ্ছা, লেখালেখি, এদিক ওদিক, এই ব্যাপারটা চলেছে। ওটা ওই যদি হই, তার পরবর্তী ক্ষেত্রে যখন ধীরে ধীরে এটা আসছে, তখন প্রথম যে ধরনের মূর্তিগুলো এসেছিল, সেই মূর্তিগুলো একটা মিলন, শৃঙ্গারের একটা মিলনের একটা রূপ। আচ্ছা আচ্ছা, এটা কারণ আমি ওইটা চেয়েছি, যখন ওই একটা রূপ আসছে শৃঙ্গার মিলন, কিন্তু সেই শৃঙ্গার মিলনের যাদের হচ্ছে, তাদের ফিগারটা কেমন, তাদের ইমোশনটা কেমন, তাদের মুডটা কেমন, তাদের মিলনের ভাবটা কেমন, কেন ওই ভাবটা, মিলনের ভাবটাই বলে দেবে যে ব্যাপারটা কী। সেইটা কিন্তু কিছু রিফর্ম হয়েছে। আচ্ছা আচ্ছা, বলছি তার মানে ধরুন আপনি কোনো একটা শৃঙ্গারের মূর্তি হয়তো আসতে চাইছে, আপনি তাকে আনছেন, সেই জায়গায় আপনি তাদের ফেসিয়াল এক্সপ্রেশন, একদম মুখের যে একটা অভিব্যক্তি, বন্ধ করে যে ইমোশনটা আছে, যখন একজন মিলনের যে ব্যাপারটা আছে, সেইখানে তারা দুজনে চোখ বন্ধ করে থাকার পর তাদের যে মিলনে, সেই বন্ধ হওয়াটা তো তারা দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের বন্ধ হওয়াটা আমরা দেখতে পাচ্ছি। কঠিন, একটু বেশি কঠিন হয়ে গেল। হ্যাঁ, যাদের মিলন হচ্ছে আর কি, সেই মিলনের যখন চোখ বন্ধ করে, যেটা একাত্ম হয়ে গেল, সেই একাত্তর পর তাদের যে ভাবটা, ভেতরে অন্তরে যে রূপটা, সেই রূপটা তো তারা দেখতে পাচ্ছে কি না, না আমি জানি না, কিন্তু সেটা হয়তো তারা কিন্তু ধরলাম, কিন্তু সেই রূপটা কেমন, সেটাই। এবার আমি বলি, তাদের তাহলে ধরুন ফিগারগুলো, লাইক বডির যে পজিশন হয়,
বা হাত পায়ের যে পজিশনগুলো থাকে সেই পজিশনগুলোও তো মানে হ্যাঁ, সেইভাবেই ঠিক আসে। সেইভাবেই আসে। আমি হাতটা কোথায় থাকবে, হাতটা কোথায় থাকবে এক্স্যাক্টলি তাই। হাতটা দুজনের হাতকে কোথায় অবস্থান আছে, কি পজিশনে আছে, হুম 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 কি ধরনের আছে, হুম সেই ধরনটার উপর। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, কেউ একটা রবীন্দ্রিক নৃত্য নাচছে, আচ্ছা ঠিক আছে, এটা সেই রবীন্দ্রনাথের যে কোনো নৃত্যনাট্য হোক, গীতিনাট্য হোক, হ্যাঁ 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 তা যখন নায়ক নায়িকা মেন যে ক্যারেক্টার দুটো প্রেমিক প্রেমিকা যাই হোক, যাদের যখন সে হাতে ফিগারটা এইভাবে করছে হুম বা চোখটা যখন এইভাবে করছে, এ পাশে যে মেয়েটা আছে তার কিন্তু ওই ফিগারটা ওই চোখের সঙ্গে একাত্ম হয়ে গেল, এবং ওই যে কানেকশানটা হলো, হুম 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 কানেকশানটা সেখানে হাতটা কীভাবে যাবে, সেটা নগ্নভাবে যাবে না, হতে পারে না কখনো। তাহলে যেখানে নগ্নভাবে হাত যায়, মিলনে নগ্নতা বলে কিছু থাকবে না এখানে। মিলনে নগ্নতা বলে কিছু হয় না। তার নগ্নতা কখনোই মিলন না, না, ওটা তো একটা বাহ্যিক জিনিস, বাহ্যিক এটা তো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তখন মানে কিন্তু তখন ওই যে ব্যাপারটা, এই এই ফিলিংসটা দুজনে আস্বাদন করছে কি, যারা ওটা অভিনয় করছে এটা তো খুব কঠিন, এটা তো খুব কঠিন প্রশ্ন। তারা দুজনে আস্বাদন করছে, যদি করে থাকে হাইটেড। অফকোর্স। যে অভিনয় করছে সেই স্বাদ পায় না, হবে না। হুম হুম হুম। প্রথম জীবনে তৈরি করা যে মূর্তিগুলোর কথা হচ্ছে, সেই রকম একটা প্রথম দিকের তৈরি করা মূর্তি দিয়ে একটু ধারণাগুলো বোঝান যে আপনার মনের মধ্যে কীরকম ব্যাপারগুলো চলতো। খুব ভালো প্রশ্ন এটা। এবং আমি ভাবছিলাম যে মানে বিশেষ করে এই সৃষ্টিটা, এটা আমার কাছে যিনি দিয়েছেন, এই জগৎটা যিনি দিয়েছেন, এখানে কতগুলো মাথায় ঘুরছে আমার। প্রথমত যে সৃষ্টির মূলে কিন্তু হচ্ছে গিয়ে প্রেম। ওকে। কিন্তু যেহেতু এই ধরনের যে সিঙ্গারসের মিলনের যে মূর্তিগুলো, যদি কাম সেখানে বেশি থাকে, আচ্ছা। প্রেম যদি কম থাকে, তার মূর্তিটা এক। হুম আর যেখানে কামে প্রেমে মিশে থাকবে, সেখানেও মূর্তি এক, আচ্ছা। আলাদা। যেখানে প্রেম হয়ে গেল দুটো, তার মূর্তির ভাব হচ্ছে এক, আমার যেটুকু মনে হচ্ছে। হুম হুম এবং সেই মনে হচ্ছে যেমন এই এটা মূর্তি প্রথমের দিকে একদম, হুম। বেশ, আমি একটু সামনে থেকে দেখাই। পেছনটাও দেখায়, যে ইটটা বোঝা যাচ্ছে। একটু বুঝিয়ে বলুন, মানে বিষয়টা ঠিক। একটা ইট, এটা পুরনো পাঁজার ইট, 20-30 বছর হতে পারে না। ইন্ডিয়া এরকম টাইপের কিছু একটা লেখা আছে। আছে। এবং এখানে যে ঠিক যেমনটা ইটটা ছিল ঠিক তেমনই প্রথমের দিকে, এখানে যে সেই ইটের গর্তগুলো আছে, ছোট ছোট ব্যাপারটা আছে। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এর এর ভিতরে প্রথমে যেদিকে এইটা এসে যায়, এর মধ্যে কিন্তু একটা মিলনের একটা আছে। কিন্তু ধরে নিই এই ফর্মটা এসছে, কিন্তু এই ফর্মটা যে কী ফর্ম ছিল আমি তখনও তো বুঝিনি। মানে ইটটা জাস্ট এমনি আমি কোথা এসছি, থেকে কুড়িয়েছিলেন? হ্যাঁ, এটা কোথা থেকে কুড়িয়েছিলেন? এটা সম্ভবত কোনো রাস্তা ফাস্তা কিছু একটা হয়, যেখানে যেমন পেরেছি আচ্ছা। সেখানে তেমন কুড়িয়ে নিয়েছি। সে কুড়িয়ে এনে জলে ভিজিয়ে যেমন প্রসেস আছে হচ্ছে। কিন্তু যখন এটা করেছি, পরে যখন দেখছি যে তাহলে আমার এখন যে ফর্ম আছে, যে ফর্মটা, সেই ফর্মে কিন্তু এখানে কিন্তু কাম এবং প্রেম ব্যালেন্স আছে। আচ্ছা। কামে প্রেমে ব্যালেন্স আছে। যদি এই ব্যালেন্সটা থেকে থাকে, শেষের দিকে সেখানে প্রেম উত্তীর্ণ হয়ে গেছে কাম থেকে। আচ্ছা। এটা মনে হচ্ছে এটা। এবং এর পরবর্তী ক্ষেত্রে ওই সময় একটা দেখা যাচ্ছে, এটা কি মোটামুটি 2012 এরকম সময়? হ্যাঁ, এরকম হয় 12-13-14 যে একটা হবে। মানে একদম প্রথম দিকে। হ্যাঁ, প্রায় ওই প্রথমে। বেশ। হ্যাঁ, আরো একটা। এটা একটা ইট, এই যে মূর্তিটা, এটা হয়তো ওই 13-14 এর মধ্যে হতে পারে। হ্যাঁ, 13-14 হতে পারে, 2013-14 মধ্যে। কিন্তু যখন এটা আমি দেখছি যে এটা আসছে, তো এই যে ইমোশনটা যেটা, এবং এর যে ফিগারটা, এই মুখটা দুটো হাত দিয়ে বুকের কাছে নিয়ে, এবং এটা এই হাতটা এখানে আসে, এবং এই জায়গাটায় একটা মেয়ে, এই যে জায়গাটা,
আমি কি ফ্রেমের মাঝখানে আছি ঠিকঠাক? পিছন দিকে ইটের ছাপটা এখনো দেখা যাচ্ছে এটারও। তো শুরুটা কোথা থেকে হতো, পায়ের দিক থেকে না মাথার দিক থেকে? শুরুটা আমি যখনই খুব ভালো প্রশ্ন এটা, আমি যখন নিচ থেকে করতে গেছি হয়নি। আচ্ছা। এবং এমন একটা কঠিন কাজ যে প্রথমে উপর দিয়ে মাথা দিয়ে মুখ দিয়ে শুরু কর, চোখ দিয়ে একটু দেখিয়ে বলুন। প্রথমেই মুখ, চোখ করতে আচ্ছা আচ্ছা। আমি জানিনি, আমাকে প্রথমে মুখ আর চোখ করাতে হবে। ওই যে মুখটা ওইখান থেকে ওইটা টোটালটা সরাবে, এইখানে যে রূপ, এবং এখানে থেকে, এবং কামে প্রেমে ব্যালেন্স আছে, এবং দুজনের ভেতরে যে আকতি, এই ইমোশন, এই মেয়েটা কমপ্লিট একাত্ম, পৃথিবীর সমস্ত ঊর্ধ্বে চলে গেল। জীবনানন্দ দাশে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরে বর্ণনা। ও, একটা কমপ্লিটনেস, একটা সেন্স অফ, কি বলবো, একটা ইউনিয়ন। যেটা সৃষ্টি তখন হয়েছে, রসটা এখন পাচ্ছি। আমি ইন্টারভিউ দিচ্ছি, সরাসরি বলছি, আমি মূর্তি কোনোদিন ভালো করে দেখিনি। ইউনিভার্সের রুল বোধহয় আমি এটাই, জানি মানে না। ফাঁকা বলে কিছু হয় না আমার actually। ঘরেই আছে, আমি কোনোদিন ভালো করে কেউ দেখিনি, কিন্তু যখন আজকে দেখছি এই মেয়েটার মুখটা এরকম এরকম, কিছু না বলেই অনেক কিছু বলে যায়। অতলান্ত নীল সমুদ্রের নিচ থেকে যে ঝিনুকটা ভিতরে বালি ঢুকে ক্ষত বিক্ষত, ওটা মুক্ত করে নিয়েছে, সে মুক্তটাকে পেয়েছে। শঙ্খ শঙ্খিনী মিলন সমুদ্রে যেটা হয়, তার যে ভাইব্রেশনটা হয়, হ্যাঁ হ্যাঁ। সে শাকের মধ্যে আছে। রবীন্দ্রনাথের কথা, শাক আছে, আওয়াজ পাওয়া যাবে, দ্যাট ইজ ফ্যাক্ট। আমি বোঝাতে পারবো না আর বেশি, এ কি দিচ্ছে আমি জানি। আপনি এই সমুদ্রের কথা বললেন বলে আমার প্রসঙ্গত মোহিনের ঘোড়াগুলির একটি গান মনে পড়ে গেল। গানটা অপ্রকাশিত গান, ইউটিউবে আছে, রেকর্ডটা শোনা যায়, খুব ঘরোয়া পরিবেশে গানটা হচ্ছে। কেউ যদি অফকোর্স ইউটিউবে অ্যাভেলেবেল আছে গানটা। নীল সাগরে অতল গভীরে গাংচিল ওড়ে আর কত গান গায়, তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। মানে যুগে যুগে কালে কালে এই ধরনের যে সূক্ষ্ম অনুভূতিগুলো কত রকম ফর্মে, কত রকম রূপে আমাদের কাছে ফিরে ফিরে আসে কতবার। মানে একটা মানুষ কত বছর বাঁচে, গড়ে 70 বছর 75 বছর অ্যাভারেজ মোটামুটি একটা, তার মধ্যে সেই জীবনটুকুর মধ্যে এইটুকু একটা লাইফ স্প্যান, সে কত কি নিয়ে যেতে পারে এই পৃথিবীতে। মানে এসেছে মানে তো যেতেই হবে, এটা অ্যাবসলিউট। তো কত কি হতে পারে সেখানে, লটস অফ পসিবিলিটিস। এবং এই যে সূক্ষ্ম অনুভূতিগুলো, এই অনুভূতিগুলো কতজন অনুভব করতে পারেন আমার জানা নেই। এই রকম মানুষগুলো মানে তারা বোধহয় এই জন্যই আসেন, যে এইভাবেও সেই মোহিনের ঘোড়াগুলির গানটা আজকে এই জিনিসটা দেখে আমার মনে পড়ে গেল, এবং অবশ্যই স্যারের কথাগুলো শুনেও আমার মনে পড়ে গেল যে কিভাবে ওই সেই গ্রামোফোন রেকর্ড যে ঘোরে না, ওই পিনটা যেমন খোঁচা দিয়ে 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 যায়। আমরা চলতি কথায় বলি পৃথিবীটা গোল, ঘুরে আসে, অনেক কিছুই ঘুরে আসে। তো এই অনুভূতিগুলো বোধহয় সেরকমই কিছু। স্যার একটু পরের দিকে যাব। ধরুন এই যে ফেজ আপনার চলছিল, এই ফেজটার পরের ফেজগুলো, ধরুন একটা ফেজ থেকে আর একটা ফেজের যে শিফট, এবং সেখানে পরিবর্তনটা বোঝেন কি করে, যে এখন নতুন কিছু না, আসছে? আমি পরিবর্তন বুঝি, মানে খুব চরম সত্যি কথা। আমি যখন দেখছিলাম যে তো প্রশ্নটা আসতেই পারে, আমি দেখছিলাম আমি কী করে উত্তরটা দেবো, আমি কোনো দেখিই ভালো করে। আচ্ছা, এখন দেখছি স্পট, এখন স্পট এক্সক্লুসিভ, এখন স্পট আর মূর্তিকে আমি রস আস্বাদন করছি, এবং এই জন্য বলতে পারছি আমি দেখিনি ভালো করে। এবং এই যে মূর্তি প্রথমের দিকে প্রায়
এটা এটা একদম প্রথমের দিকেই হ্যাঁ, প্রায় ওই 2013-14 এরকম সময়ে, ওই 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 ফেজেই। হ্যাঁ, এই ফেজে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে এদের যে যে ফর্মটা, রূপটা, যেখানে যা হাত যেখানে যা আছে, ঠিক এটা মনে হচ্ছে যেন যে এখানে এখানে একটা অতৃপ্তি, একটা ঠিক মিলনে যে পূর্ণতাটা বলা হয়, আচ্ছা, সেই পূর্ণতা কোথায় যেন একটা ব্লক আছে, বেদনা আছে। এর মুখটাও তাই বলছে, এই জন্য স্যাটিসফাইড নয়। কিন্তু এখানে কিন্তু ফিগারটা এসে গেছে, তার মানে ঠিক আস্বাদন। এটাও পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, তার মানে জীবনের কথা এটাও বলে। তার মানে এই মেয়েটার মুখটা তাই বলছে। একটু কাছ থেকে দেখি আমি। কোথায় ভুল আছে, কোথায় দুজনে দুজনে এই জায়গাটা মানে এত অতৃপ্তি কেন? এই প্রশ্নগুলোই আমাদের ভাবতে শেখায়। আমরা দুজন অতৃপ্তি কেন, অথচ একই সঙ্গে আছি তো, আমরা একই সঙ্গে আছি, কিন্তু কোথায় আমাদের কিছু গ্যাপ হয়ে গেছে। কথা কী সেটা? সেটা কী কী জিনিস সেটাই আমি বলতে পারবো না কোন জিনিসে গ্যাপ হচ্ছে। আর হয়তো সময় লাগে বলতে, 70 হতে পারে, যা আমি জানি না, আমি বলতে পারবো, পুরোটা বলতে পারবো না। ঠিক আছে, আমরা এখানেই রাখতে পারি। এবং পরবর্তী ক্ষেত্রে যে এখন মনে হচ্ছে তারপরে যেমন এই একটা ফর্ম। আচ্ছা, আমরা যেগুলো দেখছিলাম এগুলো সবই পোর্ট্রেট ওরিয়েন্টেশনের। এটা এটা ল্যান্ডস্কেপ ফর্মে করা, হরাইজন্টাল ওরিয়েন্টেশনে। এটাও একটি ইট, এই যে ব্র্যান্ডিং রয়েছে এখানে, যাই হোক। তো এদিকে একটা ইটের ব্র্যান্ডিং, এ জানতো না যে এর মধ্যে এটা আছে, স্যার এটা বের করেছেন। অ্যান্ড দিস ইজ সামথিং ব্রিলিয়েন্ট। আচ্ছা, পায়ের এই যে একটা উঁচু মতো হাড় থাকে, সেই ডিটেলটাও কিন্তু এখানে প্রেজেন্ট। কি এসেছে এটা এটা ব্যাপার। এটাও কি আপনার ওই এটা প্রায় এটা প্রায় ওই বছর 3-4 আগে হতে পারে। এটা খুব এটা প্রায় রিসেন্ট। এবং এখানে কি ব্যাপারটা হচ্ছে, দুটো মুখ দেখতে, ইমোশন কিন্তু। আচ্ছা, অনন্তকাল ধরে এইভাবে থাকতে পারে না। আচ্ছা, অনন্তকাল ধরে এইভাবেই থাকতে পারে না। তখন মানে ওই যে কাম আর প্রেম, তাহলে কামের আগুনে প্রেমকে জ্বালে একদম ওই স্বর হয়ে গেল, ননীত হবে, কৃষ্ণ খাবে। ননী তুলেছে, সে ননী তুলেছে মানে তো খাবে। যে ননী তোলার পর যাকে দেবে তো জানে কাকে দিচ্ছে। এবার এসো, এত তৃপ্তি কোথায় নেই। এই মুখটা সেই কথা বলে। পৃথিবীর এত আনন্দ, এত সুখ আমি কোথায় পাবো তারে মনে মানুষের। সেই বাউলের প্রসঙ্গ আবার ফিরে ফিরে আসছে। হারায় সেই মানুষের দেশ বিদেশে বেড়াই করে। আরে সেই মনের মানুষ আমায় না দিলে আমি তারে পাই কেমন করে? যদি জোর করে নিতে যাই পাবো না, হবে না। এটা তো জোর করার জিনিস নয়। আচ্ছা, ওই যে যেটা বলছিলাম ফেজের যে চেঞ্জটা, এটাই তাই দেখছি। এটা ধরুন আমি বলছি শৃঙ্গারের যে কনসেপ্ট, সেই তার উপর দিয়ে আসছে, তার উপর দিয়েই আসছে। এবং এটা বলছেন 2012, 13, 14 এরকম সময় করা, এটা রিসেন্ট করা। হ্যাঁ, একদম। তার মানে আমি বলছি রিপিটেশন তো হচ্ছে। হ্যাঁ, রিপিটেশন, আবার অনেক সময় রিপিটেশন হচ্ছে। মনে হচ্ছে যে তখন যেখানে প্রেম কম, সেখানে তেমন মূর্তি আসবে। আচ্ছা, যেখানে প্রেম বেশি আছে এবং প্রেম পবিত্র নির্ভেজাল যদি হয়ে থাকে, তার ফর্মটা আবার আলাদা আসে। সেই সময় ওই মুডটা ছিল। আমি তো আর দেবতা নয়, আমার তো কাম আছে, আমার সমস্ত ইমোশান আছে তো আমার। ঠিক সেই কাম ইমোশান দিয়ে যেটা অতৃপ্ত রয়ে গেছে, সেটা যখন আমি রূপ দিতেছি, তখন তাহলে এটা না, ওকে, সেটাকে জয় করলাম। আচ্ছা, তখন আবার একটা আসছে। ডিএনএ আরএনএ মতো ঘুরে যাবে।
এবং আরেকটা খুব এটা দেখছি যে এই এই যে ফর্মটা, এটা টান আলাদা, এটা বাউল বাউল বাউলানি। এই যে আচ্ছা। লম্বা চুল করেছি, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, লম্বা চুল আছে, right? এটা যখন ছুটি বাঁধে না লম্বা চুল থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে এর মূল হচ্ছে আমি যখন করি না মুখ থেকে করতে হয় আমার, আচ্ছা। না আসবে না, পেছন দিক দিয়ে করলে হবে, আর সাইড দিয়ে কিছুতেই হবে না। ওই মুখ দিয়ে যখন মুখ দিয়ে করতে আমাকে মুখে করতে হবে, এই হচ্ছে 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 চোখ আসছে, এই আসছে, এইখানে যদি একটু ঠেকাতে পারি ছুরি হালকা করে, আমি ঠোঁট বুঝে যাবো ইমোশন আসছে। আমি এটা না হলে এটা করতে আমি বুঝি একটা মুখের মধ্যে এই যে হ্যাঁ। আবেগ এটাকে ফুটিয়ে তোলা। কি এত কথা কি পেলি তো এত কি কোথায় পেলি আমি বুঝে দেখছি। মুখটা কি সুন্দর, চোখ খুব একটা খোলা না, মোটামুটি। এটা আবার এর হাসি আছে একটা, এটা একটা খুব খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম। মানে ঠিক ঠিক যখন অনেক দিনের পর বন্ধু বান্ধবীর সঙ্গে যেমন দেখা হয়, প্রেমিক প্রেমিকার সঙ্গে, সেই স্মিত হাসি, দুঃখের, সেটা আমার দুঃখে থাকে, সে দুঃখের বেদনাটা যখন মিলনের, তখন তো চোখে জল হবে, চোখে জল হবে, দুয়েরতে চোখে জল হয়। এবং সবচেয়ে ডেঞ্জারাস চোখের জল হচ্ছে মিলনে আনন্দ, তার সাতটা চোখের জলে মিষ্টি হয়, নোনতা না। এমনি ফালতু যে দুঃখগুলো বলিস তার চোখে নোনতা হবে, আর ভাবের চোখের জল সবসময় মিষ্টি হয়। এটা আপনি ক্লাসেও বলতেন, এটা আপনি ক্লাসে আর বলতেন। শিশিরে যে পড়ে সেও মিষ্টি। কিন্তু এটা আমার খুব একটা প্রিয়, এইটা ব্রিলিয়েন্ট। আর একটা, এবং এই দিকের একটা যেমন ওইটা বেশ, এটাকে আমি এটা দেখতে পাচ্ছি মাথায় বেনি হ্যাঁ, করা, এবং আমি এখন তখনও ওই নিয়ে যাই, এক্সিবিশনে গেছি হয়তো জটার মতো। হ্যাঁ, কলকাতায় গেছি টেছি, আমি জানি ও নিয়ে যেতে কটা নিয়ে যাই, ঠিক করতে পারছি না তো। কিন্তু আমি দেখছি যে এই যে জটা আসছে, মানে যখন এটা করতে যাচ্ছি অনেক কিছু কাটতে কাটতে এরকম একটা আসছে, আচ্ছা। থাকতে থাকতে দেখছি এটা তাহলে কী হলো। এটা হচ্ছে ওই আমরা সবাই তো বাঙালি তো শিব ভক্ত সবাই হয়, হ্যাঁ, এখানে শিব শিবানীর একটা ফ্যাক্ট আছে। ওকে। শিব, এবারে যারা যারা ওই যে বলে কি বলে অঘরি না কি আঘরি বলে না, কামাখ্যা কি বলে, মহিলা অঘরি না কি বলে, অ্যাকচুয়ালি শিবানী ওরা, ওদের মধ্যে পৃথিবীর চরম প্রেম আছে আমার যেটুকু থিঙ্কিং। ওই কামাখ্যায় দেখি তো, অসাধারণ দেখতে, অত নিয়ে বসে আছে ওরা। কিন্তু ওই যে মূল্য না দিলে তাকে হবে না, নিতে পারবে না, ওর মতো প্রেমিক নেই। মানে বাউলের একটা আলাদা জগৎ, ওটা একটা আলাদা জগৎ, ওটা ওই ওই জগতে আমি দেখেছি ওদের রূপ, যেটা বাউলের রূপ দেখেছি বাউলের। এটাকে তো আমি বলছি কোনো সাধক আর তার সাধন সঙ্গিনী সেই হিসেবেও আমি দেখতে পারি। মানে কি জীবনকে না, সাধন সঙ্গিনী কথাটা হচ্ছে যারা ধর্মের মধ্যে দিয়ে সাধন সঙ্গিনী, এই কথার একটা আলাদা মানে আছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে সাধন করছে যে সঙ্গী, ওকে, আমার যে সাধনার ভিতরে যেটা করছে, যে ফুলফিল করে দিচ্ছে, সেই আমার সঙ্গে আছে, সেটা প্রেমিকা হতে পারে। আমি এর বাইরে আমি নেই। আমাকে পৃথিবী যেতে বলে যে তুমি সব নও, পৃথিবী যত ধন সম্পদ আছে, প্রেম দাও। অ্যাবসলিউটলি কারেক্ট, আমার কোনো লোভ নেই। কিন্তু তাহলে এইটা হচ্ছে ওই একটা, এটা হচ্ছে এই মনে হচ্ছে আমার এই মূর্তিটা মনে হচ্ছে আমার। এটা কি অনেকদিন আগের কথা? হ্যাঁ, এটা অনেক দিন, এটা প্রথমের দিকে প্রায়, এটা একদম প্রথমে, একদম প্রথমে। এবং এটা প্রথমের দিকে, মানে যে সময়টা মনে হচ্ছে আমার, সেই সময়টা হয়তো যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, কিছু একটা ছিল হয়তো, যে সেইটা বেরিয়ে এসছে। মানে একে খুঁজছে, এ যেন তৃপ্তি পেলে, একটু মাথা এরকম করে আছে, একটু একটু, এবং যে ব্লেন্ডটা করা আছে, হাতটা যেখানে ধরা আছে এইখানটা, সেটা মনে হয়েছে। এটা মানে সেই অনেক দিনকার কোনো ক্লান্ত অনেক দিনের পথিক যেন একটা আশ্রয় পেয়েছে, অনেক দিনের পর যেন তার সঙ্গে দেখা হবে।
ওটা ধরে ধরে ধরতে গেলে আর তো ধরা দেয় না রে। দেখেছি রূপসাগরে মনের মানুষ। कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर। ফিরে ফিরে আসে, অনেক কিছুই ফিরে ফিরে আসে এবং আমরা সব কিছুটা সবচেয়ে আর একটা হচ্ছে আমার ছেলে বড্ড প্রিয় এটা, যখন আমি পড়ছি আর কি, এইভাবেই ইটটা ছিল। আচ্ছা এই ইটটা হ্যাঁ, ভাঙা ইট। তো ডিস্টর্টেড ইট, একটা ভাঙা পিস। এই রাস্তাতে পড়ে থাকে এই ছোট ছোট যা আছে, ওই রাত্রে গেলাম দেখি টর্চ মেরে পড়ে আছে, কুলে নিয়ে চলে এলাম। মানে কিরকম, মানে মোড অফ কালেকশনটা আমি খালি ভাবছি। না এই থেকে আমি আর থাকি আর কি এইখানে, ওই রাস্তা হবে ইট ফিট পড়ে থাকে, তো আমি টর্চ মেরে দেখি বা রাত্রে যখন মোবাইল তা একটা আছে তুলে নিয়ে আসি, এবং পলিথিন নিয়ে যায় পকেটে, সেই পলিথিন 2-4টা ঢুকে দিই ছোটো ছোটো, নিয়ে আসি রেখে দিই, আবার জলে ভিজিয়ে দিই, দেখছি যে এইটা এসে ব্রিলিয়ান্ট পিস অফ আর্ট। মানে একটা ভাঙা, মানে এটা অ্যাকচুয়ালি এই যে ধারটা, এই ধারটা হাতটা এটা চুলের ভিতর দিয়ে, এটা ইটের ভাঙা খোঁচা। এই যে এই পার্টটা, এই পার্টটা এখনো দেখা যাচ্ছে। ইটের ব্র্যান্ডিং এর এম বা এটা ডব্লিউ হতে পারে, যা আছে তাই আছে, এটা লেখা এখনো। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ইটের ভাঙা পার্টটা। অ্যান্ড আমি যখনই এটা টার্ন করছি, এদিকটা ঘোরাচ্ছি, অ্যান্ড ইটস লাইক দিস। মানে এদিকটা দেখে আন্দাজ করা খুব শক্ত যে এদিকে অ্যাকচুয়ালি কি জিনিসটা লুকিয়ে আছে, এবং এটা রাস্তার ধার থেকে তুলে আনা একটা ইট। এবারে বলছে, বলে এই জন্য বলছি আর কি, বলে তুই হতভাগা, তুই যদি এলি হাতে দেরি করে এলি কেন? আচ্ছা না তুই এলি হাতে দেরি করে এলি কেন? স্যার ফ্রেমের মধ্যে আছেন তো? এখনো আছেন, খুব বেশি পিছবেন না। বলছে এরপরে এই একদম এই রিসেন্ট, একদম যেটা একদম রিসেন্ট, আপনি আস্তে আস্তে উঠুন। মানে আমি বলছি 20-র আগেটা আগে কমপ্লিট করে নিন, আর কি আছে। হ্যাঁ 20 এবং এই সালের যেটা একদম রিসেন্ট, একদম রিসেন্টটা লাস্টে দেখাবেন। হ্যাঁ লাস্টে থাক। এবং এইখানে 3টে বাকি আছে। এটা মনে হয় দেবদেবী সিরিজ। না এটা একটা ইটটা একটু শক্ত ছিল, খুব হার্ড ছিল। আচ্ছা ইটটা শক্ত ছিল, হ্যাঁ বুঝতে পারি, হার্ড ছিল। এবং যখন হার্ড ছিল দেখছি কি করা যেত ভেবেই আমি দেখছি, এবং যখনই বড় টাইপের কিছু করতে গেছি, মানে এইগুলো বেশি হার্ড, ওইভাবে করতে করতে দেখি এইটা আসছে, এইটা তো রয়ে আছে, তাহলে এইটা করে দিই। এইখানে ঠিক দিয়ে একটা ক্রিস্টের শেপ, যেমন ওই যে পেছনে যে আছে আমার। আচ্ছা ওই ওখানে না এই ছবিটা কিন্তু ওই যে দেয়ালে। আচ্ছা দেয়ালে গুলজারদা এইটাকে একটু ফেসবুকে পোস্ট করেছিলাম, গুলজারদা একে ওইটাকে দিয়ে আমার গিফট দিয়েছে। আচ্ছা বাহ। তো এইটা তখন দেখছি যে এইখানে যখন হচ্ছে, তাহলে এই তো বড় হয়ে গেছে মুখটা, তাহলে এর সঙ্গে এর মুখ যা ইমোশনটা আছে, আমি কাকে নেওয়া হবে, তাকে তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে এখানে। এর মতো করে নামাতে হবে তো। এবার আমি তো মহা সমস্যায় পড়েছি, এই তো মুখ আমি কি করে আনবো। আমি দেখছি এর ঠিক যেমন ইমোশন, এর মুখটা তেমন, কিন্তু ঠোঁটটা অস্পষ্ট সব। আচ্ছা ঠোঁটটা অস্পষ্ট থাকার কি বিশেষ কোনো কারণ? এখানে অস্পষ্টতা মানেই হচ্ছে স্পষ্ট। আচ্ছা ওকে। এটা ঠোঁটটা কি একদম খুব একটা নয়, না খুব প্রমিনেন্ট নয়, কিচ্ছু নয়। এই ঠোঁটটা তুলনামূলকভাবে একটু প্রমিনেন্ট, কিন্তু এর নয়। এমন একটা, মানে এই যে চোখের বা যে ইমোশনটা আছে, এটা এর বুকেতে পৃথিবীর চরম শান্তিটা পাবে। মানে কাইন্ড অফ এভাবে আমরা বুঝতে পারি যে একটা বিলীন হয়ে গেছে, রাধাকৃষ্ণ সেই যে প্রেমের অনুভূতিটা, যে একবারে যাক লক্ষ যুগের পর, কি অনেক দিনের পর দেখা হলো আবার, এই জন্মে নয় কোনো জন্মের পর দেখা হলে, ওইটা আমরা বলি যে ওই জায়গাটা যদি পৌঁছতে পারে, একটা ডিভাইন লাভ। কারেক্ট। রবীন্দ্রনাথের অ্যাবসার্ড বিউটি, মানে অরূপ রতন, মানে একটা ইনকমপ্লিটনেস দিয়ে সেন্স অফ কমপ্লিটনেসকে টেনে আনা। এবং এই ব্যাপারটা, রূপটা যখন আমরা এই মুহূর্তে আমি দেখছি, আমি কি সত্যি বলছি, এই মুহূর্তে দেখছি কি এত এই যে ইমোশন আমার জড়িয়ে ধরে, যে ঠিক। আর যদি বা এলে ছেড়ে যেও না।
ছেড়ে দিলে সোনার গৌর আর তো আর পাবো তো পাবো না। এইটা একটা ওই তো ফ্রেজে একটা মাতৃরূপ চলে এসেছিল মাঝে মাঝে বিভিন্ন ফ্রেজে। যেটা আপনি এটা অনেক আছে, অনেক ব্যাপারটা বলছিলেন। অনেক আছে, রবীন্দ্রনাথের ফেজ আছে, সেগুলো সব দেখানো সম্ভব নেই। তো এইটা কিন্তু আমি যখন মুখটা কাটছি সব ঠিক আছে, দেখি এই মুখটা এসে গেলে ছেলেটা ঠিক যেমন আছে তেমন, কিন্তু খুব একটা কমপ্লিট নয়, বেশ বেশ ঘষা মাজা করে প্লেন করা বা পালিশ করা খুব নয়, কিন্তু পালিশ না করার ফলে এই যে ফর্মটা আসছে, এইটা হচ্ছে যদি আমি মনে করি আর কি যে পৃথিবী পরম মাতৃত্বের যে বাৎসল্যতা, পরম প্রেম, এই বিশ্বজননী, বিশ্বজননী সবই জননী, সেই জননীর সঙ্গে যে থাকে তিনি মর্তের জননী, যে না না হবে, সেক্ষেত্রে এই যে বাৎসল্য, তখন এই সময় আমি একটা মুডে ছিলাম, মায়ের কথা মনে পড়তে পারে, হতে পারে। চরম সত্যি কথা স্বীকার করা। আমার যে মায়ের কথা মনে পড়ে, হতে পারে যখন যা বসি কখন অনেক কিছু হতে পারে, মায়ের কথা মনে পড়েছে চলে এলো, হয়ে গেছে, ওটা জাস্ট হয়ে গেছে। আর একদম যে এই রিসেন্ট যেটা এখনো রং হয়নি, এবং বলছিলাম সেটা ওই যে মিষ্টি, আচ্ছা, রংটা করেননি না এখনো করি, ওকে ওকে, একদম শুকোয়নি তো, রোদ হয়নি তো, বৃষ্টি হচ্ছে কথা, এবং এইভাবেই রয়েছে, তার মধ্যে এইটা আগে হয়েছে, হ্যাঁ এইটা এখনো রং হয়নি। আচ্ছা, এই ইটটার এটা পুরনো মনে হচ্ছে পাঁজার ইট হতে পারে, এই ইটটা পেয়েছি, খুব সফট ইট এটা অবশ্য, আমি এখন রং করিনি, কিছু হয়নি, শুকায়নি, বৃষ্টি হচ্ছে। এই যে বলেছিলাম যে ওই যে মিস্টিজমে একটা ব্যাপারটা আছে, সেখানে এর যে ইমোশনটা, আমি একে বারবার অনেক কষ্টে একে ছেলে নামে আমাকে নাজেল করে দিয়েছে, এবং যখন আমি একে মেয়ে করতে চাই আবার ছেলে মতো লাগছে, তার মানে এর মধ্যেই রাধা রূপ কৃষ্ণ রূপ, ওকে, রাইট, তার মানে যে রাধা সেই কৃষ্ণ, এটা ডিকোড করা খুব শক্ত ব্যাপার। আমি এখনো বলছি, তো আমি জানিনি তো, এই বললাম তো, আমি যখন একে দেখছি আমি প্রথমেই নারী রূপ দেখতে পাচ্ছি, যখন করছি আবার পুরুষ রূপ, কিন্তু এ তো পুরুষ হয়ে গেল, আমাকে কম জ্বালায়নি, আমি না না বলছি এই সেই যে রাধা সেই কৃষ্ণ, সেই জন্য বলে ওই যে বলছে কৃষ্ণকে রাধা ভাবে কৃষ্ণ ভজনা করে, নাহলে রাধা পাবে না, উল্টো কেস, কৃষ্ণকে আগে ডাকে সবাই, না ভুল পথ, আগে রাধা, আর এইটা জাস্ট এর পরে এটা একটা আলাদা, বাহ, এইটা যে রাধা কৃষ্ণ বলছি না, হ্যাঁ, এই যে রাধা, এই কৃষ্ণ, মানে মথুরাতে যতদিন ছিল বৃন্দাবনে, তারপর তো মথুরায় গেছে, তাহলে মথুরার একটা জগৎ, বৃন্দাবনে একটা জগৎ, সে যে মথুরাও থাকে সে তো বৃন্দাবনের কথা চিন্তা করছে, আচ্ছা, কৃষ্ণটা তো সবাই জানে, কিন্তু তাতে মিলন হয়নি না, হ্যাঁ, আত্মা মিলন হয়ে যায়, অটোমেটিক হচ্ছে, চলছে আর কি ভেতরে, সে ভেতরটা রূপটা কি রাধার ছিল, সেটা সেই যে ভাবছে বৃন্দাবনে রাধা বিরোহিনী, এমনও দিনে তারে কি বলা যায়, এমনও ঘনগড় বরিশায়, কদম তলে সে একাই দাঁড়িয়েছে রাধা, বৃষ্টিতে ভিজছে, অবশ্য সিক্ত বসনা তার যে রূপ, সেই জন্য মিলন হচ্ছে, দ্যাট ইজ ফ্যাক্ট। আচ্ছা, এই যে ধরুন যে বিষয়গুলো বারবার উঠে এলো, শৃঙ্গার রসের একটা বিষয় দেখলাম, আচ্ছা, বাৎসল্য প্রেমের ওটা বলে নিই আগে, ভুলে যাবো আমি, আমার একটু, হ্যাঁ প্লিজ, হ্যাঁ, তো বলছে যে আমি একটা বাবুলের গানে ছিল, শৃঙ্গার রসসাধন যার হয়েছে তার কি ভবে ভয় আছে, শৃঙ্গার রসরাজের সে মূর্তি দেখেছে, আচ্ছা, শৃঙ্গারের মধ্য দিয়ে না গেলে কৃষ্ণ রসরাজ, কৃষ্ণ নিজে তো শৃঙ্গার রসের রাজা তো কৃষ্ণ, সে রসকে জানতে হবে তো, কোন গাছেতে ভালো রস পাওয়া যায়,
না, এটাও তো শিখতে হয় রীতিমতো, না, না, নাহলে সেই আস্বাদনটা সে করবে কি যে করে? যে শিউলি সে জানে কোন খেজুর গাছে ভালোবাসে, কোন সময় কাটলে সেই জিরান কাঠের যে রস জিরান কাঠের রসটা কারেক্ট সবচেয়ে সুমিষ্ট হয়। সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি মিষ্টি এবং সবথেকে বেশি স্যাটিসফাইং জিরেন কাঠের যে আমি রসটা হয়। অনেকদিন আগে বলছিলাম কোনো একটা খেয়াল নেই এই মুহূর্তে, বলছি যে ক্লাসেই হতে পারে যে যে ধর কৃষ্ণ যখন যমুনাতে আসতো, রাধা তো ঘরে যেতে তো পারতো না, হ্যাঁ, ওই জল যেটুকু এবার ওই মাঝে মাঝে গিয়ে জলটা ফেলে দিত, কি জল নেই তো একটা আছিলা, নাহলে তো যেতে পারছে না। জল শেষ না হলে তো হ্যাঁ, যেতে পারবে না। কিন্তু সবাই যেটা বলেছে যে কৃষ্ণ যখন আসে বাঁশি শুনে রাধা যায়। আমি বলছি আমার একটা মাথা অন্য খেলেছে, ওই যে ওই কলসিতে যতটুকু জল আছে সেই ততটুকু জল থেকে চেয়ে আছে, বলছে জলটা নীল হয়েছে মানে ও আছে, কৃষ্ণ আছে, আচ্ছা, তখন সে যায়, নাহলে হবে কী করে? কৃষ্ণের যমুনার জল নীল ব্যস্ত, কিন্তু এইখানে জলটা তো নীলটা তো কখন হবে? যখন ও কৃষ্ণ ওখানে চলে যাচ্ছে, আচ্ছা, তখনই মনে হচ্ছে যেন এসেছে, আর তখনই ও বাঁশি বাজায়, তখন এরা সখীরা বলছে বাঁশি বাজাচ্ছে, ওই এসেছে বুঝি পাগলাটা। তো এই সব, এবং আর তারপরে কি প্রশ্নটা কী ছিল? শৃঙ্গার রস, শৃঙ্গার রসের কথা, যে হ্যাঁ। বিষয়গুলো মানে এই এই শিল্পকর্মের মধ্যে বারবার উঠে আসছে। শৃঙ্গার রসের কথা আমরা দেখলাম। আচ্ছা, বাৎসল্য প্রেমের একটা ব্যাপার আমরা দেখলাম, কিছু ক্ষেত্রে দেবদেবীর নানা অনুষঙ্গ দেখলাম, তো মাতৃরূপ আছে, মাতৃরূপ তো রয়েছে। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আপনার আছে, জীবনের একজন মূল চালিকা শক্তিই বলি সেই হিসেবে, আছে তার মূর্তিগুলো তো চিন্তার চালিকা শক্তি আছে, আছে তো যে আছে, এই না আছে, আমি বলছি এটা কি আমরা কি একটা দেখতে পারি? ওই 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 যে উপরে, আচ্ছা, ওই, হ্যাঁ ওইটা ওইটা ওইটা, ও হো হো, আচ্ছা, ওই ওই যে একদম নিচে শুয়ে আছে আর শিশুকে নিয়ে, ওটা ওটা তো দেখেছি। ওকে, এটা কি রবীন্দ্রনাথ? হ্যাঁ, এটা বাউল, হ্যাঁ বাউল রবীন্দ্রনাথ। এটা কি আমরা একটু দেখতে পারি? হ্যাঁ। এটাই জাস্ট একটু যদি বলেন। ওটা তো একো সেট করা আছে, এটা তো একটা ছোট ইটের বাউল রবীন্দ্রনাথ। আচ্ছা, এটা তো মনে হয় একটা অর্ধেক ইট থেকেই হ্যাঁ, করা। এটা 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 ছোট ইট, ছোট ইট হাফ একটা। না। আমরা দেখতে পাচ্ছি এখানে রবীন্দ্রনাথ, এবং তার পাশে তিনি হাতে ধরে আছেন একটা একতারা। একটু যদি বলেন এটা শুরু কোন দিক থেকে, এটা কি উপর থেকেই শুরু না না, করা? এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটা আমি জানি না, রবীন্দ্রনাথ যখন কোনো কিছু করতে চাই ওই ইট বলে দিচ্ছে আমি আসছি রবীন্দ্রনাথ। আচ্ছা, এই যে আমি বলছি, হ্যাঁ। আমি জাস্ট এই প্রশ্নটাতেই আসছিলাম, এই যে ইটটা যখন আপনি ধরলেন বা শুরু করলেন, হ্যাঁ। তখন কি জানতেন এটা রবীন্দ্রনাথ হবে? হ্যাঁ, এটা আমি কি করে বাকি বলতে পারবো না। আচ্ছা, এ কি অদ্ভুত! আমি না ইটকে যেখান থেকে কাটছি মানে এইখানে নাক হবে, এইখানে এই হবে, যখন কাটবো না তাহলে এইখানটা এই দিকটা মনে হচ্ছে একতারাটা বেরোবে, ব্যাস। এইটা রবীন্দ্রনাথ, এটা মানে এটা খুব বেশি দিনের না, কিন্তু কারেন্ট। ওকে, হ্যাঁ, এবং এটা এটা খুব পুরনো ইট, একটা পুরনো ইট, এবং এখানে যখন আমি ইটটা কাটতে যাচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে যে আজকে রবীন্দ্রনাথের একটা বাৎসল্য মূর্তি দরকার আমার। আচ্ছা, এবার যথারীতি কাটতে শুরু করেছি, আমি দেখলাম যে রবীন্দ্রনাথের বাৎসল্য, রবীন্দ্রনাথকে অন্য ফর্মে নিয়ে গেলাম। ওকে, রবীন্দ্রনাথের চুল কখনো এরকম হয় না, আমার দৃষ্টিতে রবীন্দ্রনাথ। হঠাৎ করে দেখলে মায়ের কোলে ছেলের মতোই একটা মনে হবে। যখনই বুঝি ওটাই প্রথমে আমার মাথায় এসেছে, মা এবং ছেলে, কিন্তু রবীন্দ্রনাথ তাহলে বাৎসল্য প্রেমে, এটা মাতৃভাব, রবীন্দ্রনাথ তো বাৎসল্য মাতৃভাব বলো, ও সৃষ্টির মূলে ওইটা। এবং তখনই দেখলাম এই সন্তানটা ছোট্ট বাচ্চা, এই যে ইমোশনটা ওটা কখন ফিল করলেন যে এ আসছে? না না, আমি যখন এখানে একতারাটা করেছি, এই যে একতারাটা, একতারা করার পর কি এলো, এইখানে একটা শিশু হলে ভালো হয়, কারণ রবীন্দ্রনাথের সব মূল জগৎ তার ছোট ছিল। তার এক্স্যাক্টলি তার ছোট ছেলের কথা তো মানে তিনি ভীষণ ওইখান থেকে পুরো জগৎ পেয়ে গেছে, ওই ল্যাব হয়েছে, বাবার ল্যাব হয়েছে। যেমন 80-90 যখন
ওই বাংলাদেশের শাহজাদাপুর প্রতিসরে গিয়েছিলেন, ওখানে না গেলে কিন্তু ওই বাউলের ওই জগৎ বা ইত্যাদি জগৎ ওটা একটা স্টেজ। এবং ওনার যে ছোট ছেলে হ্যাঁ, মানে শ্রমিক চলে যাওয়াটা ওনার মানে জীবনের একটা ভীষণ বড় টার্নিং এবং পয়েন্ট। সেই রবীন্দ্রনাথের সেইটা এটা। এত বড় প্রেমিক কোথায় আছে? শিশু ভোলানাথ শিশু ভোলানাথ, কারেক্ট। ঠিক তেমনিভাবে এইটা ওইটা আরো একটা এর হাতে করে কোলে ধরে হ্যাঁ, আছে, একদম সেটা পুরো, দেখতে পাচ্ছি, হ্যাঁ। পুরো কোলে বুকে জড়িয়ে আছে। একদম। মানে বিশ্বের সব থেকে আদরের ধন শিশু, দেবতাদের। মানে বাউলের গান যে কত দেবদেবতা আছে খারাপ প্রবেশ করার সন্ধান, মানে এখানে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং প্রবেশ মানে মাতৃ আধারে ভিতরে দেবদেবতা কত, এবং লক্ষ যুগ ধরে সব দাঁড়িয়ে দেবতারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে আমরা মানুষ, তারা চান্স পাচ্ছে না, আমরা পেয়ে গেলাম। 4 যুগ ধরে দাঁড়িয়ে আছে দেবতারা, 4 যুগ, সত্য ত্রেতা দাপর কলি, আমি একটু মরতে যাব, হচ্ছে না। ধর্ম যে যেভাবে নিতে পারে, এটা বৃন্দাবন বিশ্ব, ওটা কে কী করলো আমার জানা কোনো প্রশ্ন নেই। পুরো রস যা আছে পান করে যাওয়া ওখানে। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথের এইটা এসে ওই অচলায়তনে, পঞ্চক বা ডাকঘরে অমল, আচ্ছা এই যে কোনো একটা রূপ হলেই হবে, দুটোই এক। আচ্ছা, অমল মানে মূল সুরটা হ্যাঁ, যেটা মূল সুর এটা। অনেক কিছু মানে নতুন আমাদের শেখার আছে, মানে ভাবতে শেখার আছে দাদার। এটা শুধু শেখা তো নয়, কথাগুলো আমরা বলছি, যে কথা হয়তো মিলিয়ে যাচ্ছে বাতাসে, কিন্তু এই কথাগুলো যদি আমাদেরকে নতুন কিছু ভাবতে শেখায়, তাহলেই এই কথাগুলো মানে আর ভাবতে শেখাচ্ছে বলেই এই কথাগুলো বেঁচে থাকবে। কারণ এই ধারণা শাশ্বত, আমরা পৃথিবীর বাইরে কেউ নই, আমরা এই মহাবিশ্বের বাইরে কেউ নই। সেই সুরটা বারবার ফিরে ফিরে আসে। তো ভাস্কর্য শিল্প নিয়ে বিস্তৃত আলোচনা তো করলাম, আর পরবর্তীতে আর কি কি মানে তৈরি করার কিছু প্ল্যান আছে নাকি যেমন নদী স্রোতে বইছে সে যে দিকে বাঁক নেবে সেদিকে যাবে? মাঝি কোথায় কোন খেয়াঘাটে নিয়ে যাবে আমি বলতে পারি। মনে পড়ে আপনাকে যখন আমি স্কুলে পড়তাম, আমি আপনাকে বারবার বলতাম যে রবীন্দ্রনাথের কবিতাগুলো, দাদা তখন রবীন্দ্রনাথের কবিতাই বেশি পড়তাম, আমার বারবার মনে হতো না ওগুলো এক একটা মানে কোনো কোডের একটা ল্যাঙ্গুয়েজ, একটা এখনকার টার্মে বললে একটা এনক্রিপ্টেড ফর্মে কোনো আইডিয়াসগুলো রয়েছে, যেগুলো আমরা জাস্ট বাইরে থেকে দেখছি এবং সেগুলো অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে জাস্ট একটা কবিতা, কিন্তু সেটা জাস্ট একটা কবিতা নয়, ওগুলো এনক্রিপ্টেড ফর্মে আছে এমন কিছু গূঢ় সত্য, যে সত্যগুলো জানলে বোধহয় আমরা মানে কি বলবো, মানে মানুষ হিসেবে খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়বো, বা এমন কিছু জেনে ফেলবো যেগুলো হঠাৎ করে কেউ জানতে পারে না। এরকম একটা এনক্রিপ্টেড কবিতা, একটা রবীন্দ্রসঙ্গীত রাদার, সুর দেওয়া তো হয়েছে তাতে, দিনের শেষে ঘুমের দেশে, সেই আপনি মাঝি খেয়া সেই কথাগুলো বললেন, আমার ওই গানটার কথা মনে এলো, আমায় নিয়ে যাবি কেড়ে দিনও শেষের শেষ খেয়ায়। আমি এই কবিতাটা আপনাকে ক্লাসে মানে বলেছিলাম, মানে আমার মনে পড়ছে, স্টাফ রুমে এসে বলেছিলাম, স্যার এই কবিতাটা আমাকে একটু বুঝিয়ে দেবেন। আমাদের পড়ার বইতে ছিল না, পড়ার বইতে ছিল না। আপনি বলেছিলেন যে সময় নিয়ে ভাবতে হবে, আপনি ব্যস্ত ছিলেন একটু, বাট এতগুলো বছর পর ওই লাইনগুলো আমার মাথায় যে এই প্রসঙ্গে এভাবে ফিরে আসবে আমি কখনোই ভাবিনি। আজকে একটু কিছু বলবেন? না, ওটা মনে পড়ে গেল যে রবীন্দ্রনাথের তো একটা কবিতা আছে যে মাঝি তো নৌকা শেষ খেয়া, যেটা দিনের শেষে মাঝির যাত্রীরা সব ভর্তি আছে, তো নৌকা ছেড়ে দিয়েছি, তো দূর থেকে ও মাঝি মাঝি বলে একটা
বয়স্ক দাড়ি টাড়ি রয়েছে, একদম আলখাল্লা পরে একটা লোক ছুটে এসে আমাকে বললাম সব তো ভর্তি, তো জায়গা নেই। সব ভর্তি, জায়গা জায়গা নেই। তো হবে না, আর তো খেয়া চলে এলে হবে না তো, আবার পরে সকালে, আবার পরে সকাল, ওটা শেষ। শেষ খেয়া, সারাদিনের শেষ। তো বলে একটু হবে না? তা মাঝির কি যেন দয়াময় হলো কি জানি লোকটাকে দেখে, বলে এসো। তা বলছে সঙ্গে কিছু নেই তো? বলে একটা আঁটি ধান আছে আমার। ও তাহলে হয়ে যাবে, চাপ নেই। তাহলে সবাই সরে সরে বসলো, সবাই যে যার নেমে গেল। তা মাঝি বলছি তুমি কোন ঘাটে নামবে? নামতে জানি না। তুমি জানাবে। যে মাঝি গট রবীন্দ্রনাথের জীবন দেবতা, আর রবীন্দ্রনাথ নিজে ওই ধানের আঁটি সুজলাং সুফলাং মলয়জ শীতলাং, যখন পড়বে না মোর পায়ের জন্য। ওই হচ্ছে কৃষি সভ্যতা আমাদের ভারতবর্ষে। ধানই আমার জননী, আমার দেশ, আমার ভূমি। তো রূপকে আছে ওটা, বীজ তো ওটাই বলছি, কোডেড, পুরো ব্যাপারটা এনক্রিপ্টেড। ভারত সভ্যতা প্রাচীনতম। কবিতা এই জন্যই খুব মারাত্মক। না না মারাত্মক, তো লেয়ার্স থাকে না। না তখন কবিতা পড়া ক্লাসে, হ্যাঁ, আর এখন সেটা আমি তো নিজেই বুঝতে পারি। আপনি একটা খুব আপনি সহজ পাঠের কথা বলুন না, সেটা এখন বুঝতে পারি। মারাত্মক বই, মানে বোঝা যায় না। না না আমি যে বাঙালি শিশুরা যারা সহজ পাঠ বই না পড়ে, যারা প্রকৃতিকে ভালো না বেসে, যারা তারা কি করে রবীন্দ্রনাথকে ধরবে? এই জন্য আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। কে বিশ্বাস করতে আমার জানা কিছু যায় আসে না। এবং রবীন্দ্রনাথকে জানতে গেলে প্রকৃতি প্রেমিক হতে হবে, কোনো অপশান নেই। ওটাই তো সব, কোনো অপশান নেই। ওই একটা কোয়ালিটি থাকলেই বেরিয়ে যাবে। যে নাম্বার টাম্বার দরকার নেই, নোটস ফর সাজেশান কিচ্ছু দরকার নেই, সহায়িকা দরকার নেই। ব্রিলিয়েন্ট কিছু জিনিস, মানে কিভাবে এক সুতোয় বাঁধা গোটাটা। আমরা এত বোকা না না কি জানি আসো, কিছুই তো জানলাম না না। এখন ব্যাপার হচ্ছে তো যিনি যাকে দিয়ে করিয়ে নেবেন তিনি চেনেন, তাকে তো নির্বাচন সে করেছে। ঠিক, ভগবান ভক্তকে নির্বাচন করে নিয়েছে, তো সে তো জানে। তো নির্বাচন এমনি করবে নাকি? তো পরীক্ষা দিতে হবে, সে তো বটে, একটু কষ্ট হবে। ওই জন্যই নির্বাচন করে, বেস্টটা নেওয়ার জন্য। আর ওই যে সারা জীবন যে ওটা নিয়ে যেতে হবে, ঠিক আছে, ওটা তো চলবে, কিন্তু একটা সময় ওইটাকে সে ভাববে এটা আমার সম্পদ ছিল। ওকে, দুঃখই একটা সম্পদ। সুখ তো সম্পদ, সুখ একটা সম্পদ, দুঃখ একটা সম্পদ। তাহলে এই দুটো কথার মানেটা কি? দুঃখ, যন্ত্রণা, কান্না, চোখের জল, আর উত্তপ্ত হলেই সে তো আকাশে যাবে মেঘ হয়ে, তারপর তো বৃষ্টি হবে, তারপর সুজলাং সুফলাং, সব ফসলে ভরে উঠবে জীবন। তো ঠিক, ওই যে জীবনে ফসল ভরে উঠছে, ও ফসল হচ্ছে তিনি দেবেন। এবং যে ফসলের মধ্যে সে এইটা পাবে, বিভিন্ন ফসল, যে যেমন খাদ্য খাওয়াবে, হ্যাঁ, তো আমাকে যে বলে আপনার প্রিয় খাদ্য কি, যে যেখানে পারে। কিন্তু আমি যেখানে যে আমাকে ভাত দিতে হবে, আমি কেন জানি না, আমাকে এক মুঠো অন্ন দাও, আমি জানি না কেন ভাই, আমার বরাবরই, আমরা কি জানি না। আমি সত্যি বলছি, আমি কোনো বাড়িতে গেলে ভাত আছে বলে নেই, আমি নেই। আচ্ছা, প্রচুর টাকা, সব তো সুগার, মানে রাত্রে ভাত আর রাত্রে রুটি। আমি না, দেখো ভাই, আমি অত বড় অতিথিও নয়, আমার লোভও নেই। আর গেলে তোমরা ভাবছো যে প্রচুর খাওয়া দাওয়া করবে, না না না, পুকুর পাড়ে শাক আছে, কলমি শাক, কেউ কুড়োয় না, কেউ নেয় না, নেই তো, সজনে পাতা আছে, কিছু দিতে হবে, একটু ভেজে দেয়, কিন্তু তাতেই মাথা খারাপ। কেন? কি আনতে যাবে? সবচেয়ে সহজ, সবচেয়ে কাছেরটাকে আনতে পারে না। যার সহজ আছে আমার মধ্যে, সে সবচেয়ে সহজ,
যে সহজের সঙ্গে না মিললে তো সে দেবে না। মিললে না মিললে তো হবে না। তাহলে কঠিন কথা সহজ করে কঠিন করে যে খুব কঠিন করে বলা মানে একটা বিষয়কে অনেক কিছু করে বলা, সেটা তো কারণ ওটাকেই সহজ করে বলবে। যে যেমন তাকে তেমন, ঠিক। যে যেমন ওই শিশুকে দুধ খাওয়ানোর মতো কত জল দিতে হবে দুধেতে ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা আছে। একই ওষুধ, রুমিয়াতের ভাব একই ভাব, শিশুদের জন্য ওই ভাবটা শিশুদের মতো করে বলা যাবে। কিন্তু আমি তো রুমিয়াতের ওই সহজপাঠ বইতে বা ওই পঞ্চম শ্রেণী ছিল ওই কর্ণাটকে কাঞ্চির যে রাজা বিদূষক, ওটা 5-এর মতো পড়াতে হবে। ওটাকে পড়ি যখন 11-12 আমি পড়াচ্ছি, মনে আছে প্রথমেই ধরেছি ক্লাসে আমার মাথা ঘোরে সব, তোরা বিদূষক পড়েছিস? হ্যাঁ স্যার বিদূষক পড়েছি। বিদূষক মানে ভীষণ ভীষণ মাল্টি লেয়ার্ড একটা গল্প। যতগুলো তাহলে আমরা যে বয়সে পড়ি সেই বয়সে সেই গল্পটা সেইভাবে ধরা দেয়। এই জন্য সিস্টেম ইউনিভার্সাল। এবার ইউনিভার্সালের সঙ্গে যে ইউনিভার্সাল যার আত্মা যুক্ত আছে পরমাত্মার সঙ্গে, সেটা ফিল করে আমি কাকে কতটা দেবো বলতে কেউ পারেনি তো বিদূষক। না 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 না। আচ্ছা আমি বলে দিলাম যে বিদূষক কেন রাজ্য ছেড়ে চলে গেল, শিশুদের মেরেছিল বলে, ওটা সিম্পল থিওরি। হ্যাঁ একদম খুব 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 সাধারণ, সে কষ্ট পেয়েছিল চলে গেছে। কিন্তু বিদূষক নামটা কেন? বিশেষভাবে দূষণকে যে দূর করে। কিসের দূষণ ছিল রাজার ভিতরে? অহংকারের। অর্থ, অহংকার, দাবি করতে হবে, ক্ষমতা, উমুক। তুই শিশুদের মারলি, যারা শিশুদের মারে। বিদূষক থাকে, সে তো হাসির জগতের মানুষ, সে তো আনন্দ জগতের মানুষ, রসিক। সে রসিক, কারেক্ট। সে রসের জগতে, সে রস তার ভিতরে, সে নিজের রস নিজে আস্বাদন করতে পারেন। থাকবে কেন সে? রাজা তুমি তোমার পথ দেখো, তোমার ধন দৌলত, তোমার এইসব যন্ত্রপাতি তুমি সব নিয়ে নাও, যা মুক্ত দিয়েছিলে, তুমি চলে যাও। আমি যে মুক্ত পেয়েছি আছে আমার কাছে, রাজকোষ দিতে পারবে না। এটা হয়, এটা ওই ঠিক ঠিক ঠিক। আমার সেই তখন হচ্ছে এই কাল ছিল সহজ পাচ্ছে, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় বলে, ঠিক আছে। আমি জেনেছি কালকে বা হঠাৎ বলি কালকে তো ডাল খালি ছিল, তো আজকে ভিতর থেকে কে এলো? ওই যে সুন্দর ফুলটা গাছের ভিতরে ছিল, কোথায় ছিল? ঠিক এই মতো, এক্স্যাক্টলি এটাই। ওইটা সুন্দর একটা ছোট্ট ফুল, ইস আমরা কেউ দেখিনি। আর ওখানে প্রজাপতি বসছে, তার রূপটা আমরা দেখিনি। এটা আমার একটা ছোট্ট কবিতা ছিল, মনে পড়ে গেল যে একটা ফুল ফুটেছে সকালে। আচ্ছা। তা শিশির তো দুটো পাপড়ি, তো ছোটো তো দুটো পাপড়ি ধরে শিশিটা ধরে আছে। তা সূর্য বলছে কী গো তুমি কী বলে, হ্যাঁ গো তোমার ভ্রমর সকালকে দেখেছো? বলে কেন? বলে তুমি যে উঠতেই থাক, তুমি তো বেলাতে তুমি যত উঠবে তত আমি ধরে রাখতে পারবো না, তো শুকিয়ে যাবে আমার এইটুকু ছোট্ট দুটো শিশির বিন্দু। ডাকো না তাকে। বলে কেন? আমি তাকেই তো দান করবো, হৃদয়ের মধ্যে তাকে ডাকো না, আর কিছু নেই। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে বলছে যে মধুময় পৃথিবী, মধুময়, অমৃতে ভর্তি। দুধ আর বিশ্বাস অমৃত আছে একই পাত্রে, এতে আছে। এটা বড় পাত্র পৃথিবী, ছোট বড় বিরাট মহৎ। তাহলে এই পৃথিবী যে বড় পাত্র হয়, বিষ অমৃত আছে একই পাত্রে, এখানেই সবাই আছে। সাধন করি যে জন পান করে, কোনটা বিষ কোনটা অমৃত সাধন করতে হবে, নাহলে ঘেটে হয়ে যাবে, হবেই। হ্যাঁ, তাহলে বিষকে নিতে হবে, নীলকণ্ঠ হবে না, পারবো না। পথ দেখো, পথ দেখো, তুমি পথ দেখো, আমি আমার পথ দেখছি। ও আমি সারা জীবন সুখ নেবো, বলছি প্রেম করবো, বিরহ যন্ত্র নিতে পারবো নি রাধার মতো, ও তো হবে না। যে নিল না সে প্রেমিক না, আমি মনে করি।
তাহলে তার যন্ত্রটা নে না, দেখি কত ক্ষমতা তোর, কত বড় বুক আছে দেখি, কত বড় হৃদয়টা তোর দেখি। ক্ষমতা তো ওই জায়গাতেই বোঝা যায়। আমার খুব মনে হয় যে সমুদ্রে যখন আমরা বসি বা নির্জনের জল ঢেউটা পায়ে আসছে, অনেকগুলো ঝিনুক ফুনুক বা আসে, কিছু আসছে, অনেক মৃত আসে, যে যেন বলছে আমরা এখন চললো, আমাদের সময় হয়ে গেছে, মিলন হয়ে গেছে, আচ্ছা, আবার পরে আসবে, তোমরা সব ঠিক আছে, তোমাদের সব ঠিক আছে। কিন্তু ও তো বলছে ওটা ঠিকই নেই তো, সেটা একা বসে দেখছে তো ঠিক নেই। যদি হতো দূর থেকে ওই লাভ ইজ গড, লাভ ইজ গড, যে ওই চুলটা এলো ও করে একটা শাড়ি পরে ওই ওই সমুদ্রের ঢেউতে বাতাসে চুলটা আসছে, ওই নাটোরের বনলতা সিনেমা মানুষই আসছে, তখনও বলবে এই তোমার মিলন হয়েছে, আমাদের হয়ে গেছে, তখন বলবে ঝিনু। ঝিনুকে তখন ওই তার পায়ে চুমকে বেরিয়ে যায়। আমরা প্রেমিক নয় বলে প্রেমকে ভালোবাসতে পারি, মানে মানুষ প্রেম নেই, প্রেমই না মানুষ। যারা প্রেমিক মানুষ না, তারা শুধু ও ছাড়া কিছু খুঁজবে না, খেতে দিলে না দিলে কি, শুধু ওইটুকু। তাহলে তাহলে বলছে যে বলছে যে আছে যার মনের মানুষ, সে কি জপে মালা, আমার ভেতরেই আছে তো, অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা। আমার ভিতরে যদি কেউ থেকে থাকে, আর এবার সে না থাকলে এটা হয় না। এবার আমি করেছি, আমি MA পাস, BEd পাস, PhD উমুক তুমুক করে 1.5 লাখ 4 লাখ সব গাড়ি ফাড়ি যাচ্ছি, মানুষের মাপকাঠি কোনটা? এটা তো খুব নড়বড় একটা ব্যাপার। এটা কারা সেট করে, কিভাবে সেট করে, এটা খুব অদ্ভুত, এই কনসেপ্টটাই খুব অদ্ভুত। এবং যাদের মধ্যে কিছু একটা আছে সমাজের কাছে, সাধারণ মানুষের কাছে, এবং বলছে যে কলঙ্কে মাথা তোমায় নিতে হবে, বোঝা নিতে হবে তোমার, যা নিতে পারে নিচ্ছে আর কি। আমাকে ওকে বলে এই লোকটা এরকম টাইপের, একটু খ্যাপাটে কথাবার্তা কি বলে, আমি ওটা বলছে তো তাহলে ঠিক যাচ্ছে, রুমিয়া তো বলছে তাহলে ঠিক যাচ্ছে, এ কিন্তু ঠিক যাচ্ছে। বিদেশে বলে 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 তোকে কেউ গালাগালি দেয়নি, বলে না, তুই বেরোখান থেকে, তোকে ভালো তুই কিছু করিস, সেই এগারোটা এরকম হচ্ছে, তাহলে বুঝতে হবে ঠিক যা তুমি পথ যাচ্ছে, রাইট? নিন্দারও ব্যাপারটা একটা থাকে। এই যে কষ্ট নিয়ে, দুঃখ ভাঙা গড়া নিয়ে কথা হলো, এই মূর্তির প্রসঙ্গেই আসি। যে ধরুন কোনো কাজ করতে গিয়ে কখনো এমন হয়েছে যে ভেঙে গেল আর নষ্ট হয়ে গেল, না সেই যন্ত্রণাটা কিভাবে? সেটা ভেঙেছে এবারে, কিন্তু আমি খুব যে আমি এত কষ্ট করে ইট কুড়িয়ে আনলাম, লোকে দেখলো, রাস্তার লোকে, তোমাকে এমনিতে আমি সহজে ছাড়বো নি, ও দরবার। আচ্ছা, আমি বলছি ধরুন ভেঙে গেছে, সেগুলোকে দিয়ে আবার এইবার আমি ওই যে এইটা বলছি, এটা আচ্ছা, এইটা ওখানে ছিল, বিড়ালটা ঢুকেছে, আচ্ছা না বিড়ালটা আমার পা, ওকে, আমার পাটা লাগলো, এই যে জোড়া আছে, আচ্ছা, এই মুন্ডুটা ভেঙে গেছে, ও ও ও, এইটা না, এইটা একটা পুরো ভেঙে গেছে। আমি তাকে আবার সেট করে এটা করে দিই, আর এটা ওখানে ছিল মাথায় হালকা, তো ওইগুলো এটা হালকা টাইপের, ভেতরে রেখে দিয়ে আলমারি, নাহলে ভেঙে যাবে সব, এইটাই ওটা হতে থাকে। আচ্ছা, এই যে মূর্তিগুলো হলো, ধরুন এটা তো পুরোটাই নিজের আনন্দের জন্য করেছেন নাকি, কি বলবো, এটা কিভাবে ডিফাইন করব? এ তো কঠিন প্রশ্ন, আমি জানি না কেন করেছেন, মানে এভাবে কি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর খুব দরকার ছিল? না, ঘরের খেয়ে বনের মোষ যারা তাড়াতে যায়, শুধু মোষ খুঁজতে যায় না, তাড়াতে আরো কিছু, এটা পয়েন্ট, এটা আরো কিছু জানতে যায়। এবার বলছে ঠিক আছে, আমি রাত্রিবেলা টর্চ নিয়ে যাচ্ছি, বর্ষাকাল এখন বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে গ্রামে থাকি, আমি তো টর্চ নিয়ে যাবো, সবাই টর্চ সোজা রাস্তা নিয়ে যাবে, আমি এরকম করি না, আমি একটু এইভাবে যাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চারিদিক দেখে, যদি কিছু 10 টাকা পড়ে থাকে, 5 টাকা করে পড়ে থাকে, এটা মাছ পাই, কই মাছ উঠছে কিনা, তাহলে ব্যাপারটা কি, কার পথ চলাটা কেমন দৃষ্টি, ঠিক পয়েন্ট। মানে আমি যে রাস্তায় যাচ্ছি, তা আমি কি দেখিনি কাউকে? অবশ্যই দেখেছি, আমি দেখেছি বলেই সে জানলো, সে আমি দেখেছি তাকে। কিন্তু শুধুই যে তাকে দেখেছি তা নয়, আমি আরো কিছু দেখেছি, কিন্তু আমি যাকে দেখেছি সে জানে আমি তাকে দেখেছি।
অটোমেটিক হয়ে গেছে, কানেকশন হয়ে গেছে, দেখছি আমি কি করে এটা, কারণ আমার চোখটা পুরো ফ্ল্যাটে থাকে, আমি যখন যাই রাস্তা না পুরো এরকম 360-এ থাকে, প্লাস অফ সেকেন্ডে বলে দেবো। ঠিক। এবং যখন যাচ্ছি রাস্তায় কেউ যে তাকাচ্ছে সেটা বোঝা যাবে। আর একটা কথা হচ্ছে, যারা সৃষ্টিশীল মানুষ তাদের ভিতরে একটা পার্সোনালিটি থাকে। এটা তো হয়। এই পার্সোনালিটিটা কি, এটা কৃত্রিম? আমার মনে হয় সহজাত। কৃত্রিম কিভাবে হবে? কৃত্রিম যদি হয়, যদি হয়, হ্যাঁ, দুটো ব্যাপার আছে। কৃত্রিম যদি ওটা হয়ে থাকে, আমি ধরে নিলাম একটা সহজাত, সহজ তার পাওয়া। তার কৃত্রিম হলে কিন্তু তার মধ্যে লাবণ্য থাকবে না। ঠিক। মানে ব্যাপারটা হচ্ছে, ঠিক আমি একটা উদাহরণ দিচ্ছি, যে একটা প্রিজম যদি থাকে আলোতে, সূর্য আলো ছড়াবে 7টা রং ভাঙবে অটোমেটিক। আর যাদের মধ্যে ওইটা থাকবে তাতে অটোমেটিক বাইরে ছড়াবে, ও লোক ভিতরে কিছু যাচ্ছে, একজন কিছু একটা হচ্ছে, যে অনুষ্ঠান হোক, যেখানে খুশি হোক, স্টেজে হোক, ক্লাসে হোক, যেখানে যাব, বিয়ে বাড়ি হোক, হবে, কোনো একটা কিছু একটা হচ্ছে। ঠিক ঠিক ঠিক। এই যে কিছু একটা হচ্ছে জিনিস, তখন ফিল করি তাকে, যে তুমি না দিলে এটা হবে না। কোনো মানুষের, মানে যে কোনো জায়গাতেই আমি বলছি, কোনো মানুষের উপস্থিতি সেই জায়গাটাকে বদলে দিতে পারে। এটা হয়, মানে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলছি। না, এটা হয়, দেখেছি। এবং পরিবেশটা বদলে যাবে, পরিবেশ বদলে যায়, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বদলে যায়, বিহেভিয়ার সে নিজে থেকে করছে না, কিন্তু এটা না না না, শুধু সে উপস্থিত হচ্ছে। আমি যে ক্লাসে, তার আগে তো ক্লাসে স্টাফ রুমে সব করে টোরে, আমি তো একটু মজাদার, সবাই জানে রসিকগুলো করে গেলে সবাই ছেলে ডাকছে, শত্রু গোড়া পাচ্ছে, আমি ক্লাসে এসে মূন্য হয়ে গেছে। আমি নিজে ইচ্ছা করে করিনি, কিন্তু পাপ হবে তাহলে। এটা হয়, ঢুকছি হয়ে গেল, কিরকম একটা হয়ে গেছে, আমি নিজেই তো জানছি না। এখানে পয়েন্ট, এই স্টেজে গেলে বক্তা আমি জানি না আমি কি বলি, বা আমি উঠছি কি হচ্ছে আমি কিছু বুঝতে যাচ্ছি। এটা হয় অ্যাকচুয়ালি। এই যে যেটা হচ্ছে, এটা কি হচ্ছে, ডিভাইন। এবং আমি বলছি যে ঠিক আছে, কত মানুষ যাচ্ছে, কত মানুষ, কিন্তু কেউ একজন যাচ্ছে। আমি বলছি যে আমি যখন যাব, আমার কাছে ধনদৌলত নেই, বিশ্বের অনেক ধনদৌলত আছে, ওর নেই, ও টাকা পয়সা আমার শোনা, কিন্তু এমন কিছু সম্পদ আছে, যে সম্পদটা যার কাছে আছে তার কাছে ওই লাবণ্যটা, ওই লাইটটা বেরোবে, ঠিক, এছাড়া বেরোবে না। ওরা তো না, এটা হয় না, ডিভাইন লাইট। আর তো যে দিচ্ছে, যে পাচ্ছে, দুজনেই জানে। আমি ক্লাসে আমি কিছু পড়াচ্ছি, আমি কোথায় পড়ালাম, আমি সব করেছি, এটা কী ধরনের কথাবার্তা হয়ে গেল। এবার আমাকে যদি এখনই কেউ বলে, আমি করতে পারবো, সত্যি বলে এইটা, আমাকে বলে এইটা আমি করতে পারবো, যেটা হয়েছে ওর নেই। কবিতা নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ, ওই যে বইটা, দুটো কবিতার বই, এখনো পর্যন্ত প্রকাশিত বই কতগুলো? দুটো। আমি তো কবি নয়। আপনি এই দর্শনগুলোই যদি লিখে রাখেন, তাতেই বা দোষ কি? এবার ঘটনা কি হয়েছে, ঘটনা হচ্ছে একটু নাম টাম কেনার ইচ্ছা থাকে তো মাঝে মাঝে। এই নাম কেনার ইচ্ছা। দুটো আর একটা ছাপতে দিয়েছি, মানে তো দেবে বলছে। আচ্ছা, এটা সমস্ত বৈষ্ণব তত্ত্বের উপর, এই ভাবের আখর, তো এই যে আখর, ভাবের আখর একটা দেখতে আর পাচ্ছি, এটা আর তো একটা দুঃখের আছে পিলসুজ। দুঃখের পিলসুজ। যে ভাবটা আখর পেলাম, তাকে দুঃখের মধ্যে দিয়ে পিলসুজ। হাতে একটা কবিতা এখান থেকে শুনবো, আপনি একটা পছন্দ করুন। আমি ততক্ষণ লেখক পরিচিতিটা একটু মন দিই। হাতে একতারা কিংবা তানপুরাটা থাকুক বা না থাকুক, তার চিত্তের আন্তরিকে মননের আরশি ঘরে জায়মান কবিসত্তায় শেষ পর্যন্ত জ্বালতে পারলেন দুঃখের পিলসুজ। দুঃখকে দুঃখ বলার মধ্যে এবং পিলসুজের লোকজ প্রত্ন প্রতিমা প্রয়োগ করার ক্ষেত্রে তিনি মর্মার্থকরণে নিজের চরিত্রকে বিশ্লেষণ করলেন। কবি জানেন, সব শব্দ কবিতা হয়ে ওঠে না, যা অপেক্ষা করে থাকে কবির নাভিমূলে। তা থেকে তরঙ্গায়িত হয় অহম মাতৃলিপির নাদ। সত্যব্রতের কবিতাকে জানব সেখান থেকে। সমাজের এবং সংসারের এলোমেলো তুচ্ছতা নিয়ে তার প্রতিমা শিল্প। তিনি ভাস্কর, তিনি শিল্পী। কবিতার অক্ষরে অক্ষরেও সেই শিল্পাভাস। পরমার্থের বাউল হলেও এই সময়ের সামাজিক বিস্তারে তার হাঁটি হাঁটি পা পা।
তার চরণে যদি এই সৌম্য চপলতা, তার কলম যদি এমন ঋক বার্তা বহন করে, তিনি পাঠকের হৃদিতে প্রণম্য হবেনই। দুঃখের পিলসুজে লেখক পরিচিতির সপক্ষে আর কি লিখছেন স্বপন নন্দী। তো লেখকের জীবন, এখানে আমি আবার ভাস্কর বলতে বলতে আবার লেখকে ঢুকে পড়েছি, যাই হোক। তো তার জীবনটা এতটাই বর্ণময়, তো সেই বর্ণময়তার একটা ছোট টুকরো দিয়ে ওই এখানে কিনা একটা স্পিরিচুয়াল কানেকশান কিনা যায় না, বা সিমিলার ভাইব্রেশন, ঠিক এইখানে শেষ যে শব্দটা, আচ্ছা শব্দ ঠিক আমি যেটা খুলেছি সেটাই আছে এইখানটা। বেশ, কন্টিনিউটি শুরু। হ্যাঁ, বলছে শব্দটা বৃষ্টি হয়ে কাঁদে। আচ্ছা, শব্দগুলো হারিয়ে যাচ্ছে বারবার, বাসা বাঁধতে চায় না যে পড়া প্রাণে, ভালোবাসতে চায় না একেবারে মনটারে, উদাসীন হয়ে যায়, বিবাগী হয়ে যায় অনেক অনেক দূরের দেশে। মেঘ ভরা নীল হৃদয়ে মেঘ জমে, বৃষ্টি হয়ে কাঁদতে চায় শব্দ হৃদয় আকাশে। বৃষ্টি হয়ে কাঁদতে চায় শব্দ হৃদয় আকাশে। শব্দকে পেতে চায় মন, যে শব্দে মিশে আছে মায়ের আত্মা। আত্মজ হৃদয়ে সহসা শুনি দূর থেকে ভেসে আসে শব্দ মেঘের দেশ থেকে, খোকা ভালো আছিস মা। শব্দরা মুহূর্তে শব্দরা বৃষ্টি হয়ে কাঁদে মাটির পর। কবিতাটা শুনতে শুনতে এই শব্দ বললেন না, ওই ওই শব্দের লাইনটা একবার বলবেন? ভীষণ মানে মনের মধ্যে নাড়া দিয়ে উঠলো লাইনগুলো। কোনটা শেষের শব্দটা শুনে শব্দকে পেতে মন চায়। হ্যাঁ, শব্দকে পেতে চায় মন, হ্যাঁ, যে শব্দে মিশে আছে মায়ের আত্মা। আত্মজ হৃদয়ে সহসা শুনি দূর থেকে ভেসে আসে শব্দ মেঘের দেশ থেকে, খোকা ভালো আছিস মা। মুহূর্তে শব্দরা বৃষ্টি হয়ে কাঁদে মাটির পর। খুব আধুনিক একটা গানের লিরিক্স আমি এই প্রসঙ্গে বলবো, মানে কেন জানি না মাথার মধ্যে নড়ে উঠল। হৃদয় তোমাকে ছুঁতে চেয়ে হাজার 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 প্রহর পেরিয়ে আসে অবিরত শব্দ মিছিল। আমি জানি না কেন আমার মাথাতে নড়ে উঠল। হৃদয়, মন, ওজন, পৃথিবী, দেশ, সময়, স্বজন, পথিক, শ্রমিক, প্রেমিক, ক্রমিক, টনিক, শব্দ সূর্য ওঠে, শব্দ সূর্য নামে, পুরনো শব্দ জমে বিষের মতো শিরায় শিরায়। ওগরাতে চাই শব্দের ভিড়ে, হারিয়ে যাওয়ার আগে শব্দ ছুঁড়ব গ্রহ তারায় তারায়। আমার শরীরে জমা শব্দের ভিড়, শরীর শব্দে বাঁচে, শব্দে শরীর। আরও আছে, আর থাক। কিন্তু কখনো কখনো তো শব্দরা হচ্ছে একটা হচ্ছে মুক্ত, একটা বদ্ধ। একই শব্দ, ওই শব্দ যখন বন্ধনে কোথায় আছে বদ্ধ, তখন কিন্তু মুক্ত হতে পারছে না। ওই খাঁচার পাখি বনের পাখি। কিন্তু ওই জেনে যে নিরাকার পাখি যারা, শব্দ পাখিরা নিরাকার যারা, অসীম যারা, তারা কখনো বন্দি হয়। ওই যে নিরাকার শব্দ পাখিরা বন্দি হয় কৌশলী শব্দ জালে, কৌশলী শব্দ জালে। ওই যেমন মাছ ধরে, পাখি ধরে জাল, অক্ষর মাথা কাঁধে, মুক্তি চায়। মুক্তি কথাটা ধরে আসি। হ্যাঁ, এই মূর্তির কিছু মূর্তি মুক্তি পেয়েছে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। আপনি কিছুদিন আগেই একটা এক্সিবিশন, তার আগে এটা এতে হয়েছিল গোল পার্কে একটা এক্সিবিশন হয়েছিল। তো এই মানে এগুলো তো আমি একটা কি বলবো, আপনার ঘরে বসে আছি, এই মূর্তিগুলোকে মুক্তি দেওয়া অর্থে আমি বলছি একটা বৃহত্তর জনতার দরবারে তাদেরকে মেলে ধরা, ডিসপ্লেতে যেমন হয় প্রদর্শনীতে। কীরকম অভিজ্ঞতা, কীরকম সেখান থেকে ফিডব্যাক কীরকম পান, বা
কি আপনার কি মনে হয়? আমার প্রথম সত্যি কথা বলছি যে একটা সময় করতে করতে বা এত বছর মানে কষ্ট কেউ দেখলো না, কেউ জানলো না, কষ্ট কিন্তু ওটা মিথ্যে হতে বলে লাভ নেই, এটা যন্ত্রণা হচ্ছে। তা মনে হচ্ছে না না যন্ত্রণা থাক, একটা ভালো জায়গায় যাবে একদিন। তো কোনো ঘটনাচক্রে আমার গুলজারদা প্রবীণ শিল্পী, চিত্রশিল্পী, প্রণব মল্লিক ভাস্কর্য এবং বনসাইয়ের ওপর বিদেশে যা কাজ টাজ করে, তো আমি বললাম এটা প্রদর্শনী আছে গোলপার্কে, তো সেখানে প্রথম লোক রামকৃষ্ণ মিশনের একটা পরিবেশ আলাদা। গগনেন্দ্রটা কতদিন আগে হয়েছিল? এই মেতে হয়েছে, মাসখানেকের মধ্যে। মেতে, হ্যাঁ হ্যাঁ। 10-11-12 নাই 4 দিন ছিল। তো ওখানে মহাস্টার যারা ছিলেন বা মোটামুটি মূর্তি দেখে বেশ যার আরও অনেক শিল্পীর নামটাই মুহূর্তে মনে হয়, তারা এসেছিলেন গেস্ট, দেখেছেন এটা ঠিক। কিন্তু এবার গগনেন্দ্রতে যে আমি তো প্রথম দিন গেছিলাম, তারপরে 2 দিন যাইনি, আবার শেষে একদিন গিয়েছিলাম। শেষে যখন যাই, যারা অর্গানাইজ করেছিলেন বা যারা শিল্পী ছিলেন তারা সব সময় থাকতেন। বলে আপনার সেদিন প্রচুর ভিড় হয়েছে, বলছে আমার 2 দিন, আমার যেদিন জানি প্রচুর ভিড়, ফুটফল তো ভালো, হ্যাঁ প্রচুর ভিড়। বলছি আপনার মূর্তি অনেকেই এই ব্যাপারটা করছে, সেটাও বড় প্রাপ্তি যদি বলে থাকে, বেশ বেশ নিশ্চয়ই বলে তাহলে একটা ভালো। এবং আমার সঙ্গে পরিচয়ের শেষের দিন সম্ভবত ভুল না হলে গোয়েঙ্কা কলেজ অফ কমার্সের প্রিন্সিপাল, আচ্ছা, হাজব্যান্ড রিটায়ার্ড পার্সন। তা আমি দূরে দাঁড়িয়ে আছি, আমার মূর্তি দেখছি না, ঘুরে ফিরে দেখছি ইটের ব্যাপারটা থাকে, একটা ইটের ব্যাপারটা থাকে। হ্যাঁ, কিন্তু এটা বলে দিই, আমি ওটা কষ্ট করে রেখে দিই কেন, ইটের ওই পেছনে লেখাটা, লোকে ভাববে চুরি করা। বলতে বলে এটা আমার তৈরি এই ব্যাপার। শেষকালে আমাকে ডেকে ওরা ছবি টবি তুললেন, যাক। তো আমার কথা হচ্ছে কি, হয়তো সময় হয়নি ঠিক সেরকম একটা জায়গা, অনেকটা পথ তো নিশ্চয়ই, হ্যাঁ অনেকটা পথ, অনেকটা ব্যাপার, তাহলে আশা তো ছাড়া যাবে না। না অবশ্যই। এবং যিনি দিয়েছেন তিনি করুন, আমি করতে পারবো না, আমাকে এবার ছেড়ে দাও, আমি তোমার এই এত সুন্দর জগৎটাকে দেখি, আমি মুক্তি দাও। নেক্সট প্রজেক্ট কি আসছে? এরকম নেক্সট হলে কিছু। আচ্ছা, আমি বলছি এরকম তো হয় যে একটা করতে করতে অর্ধেকটা ছেড়ে দিয়ে দূর, এটা হচ্ছে না, অন্য একটা চলে এলো। না, এখানে কি হয়, কোনো একটা করতে করতে ওই পর্যন্ত এসছে, সেদিন আর নেই, সেদিন আর হচ্ছে ওইভাবেই থাকে। ওই হয়তো 20 দিন পড়ে আছে, 20 দিন পরে আছে, রাগেতে আর ধরিনি, যে 20 দিন যে রাগেতে যাতে ধরিনি তারা এইগুলো। আচ্ছা আচ্ছা, ওই 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 এত জ্বালিয়েছে। মানে তখন এইখানে বসে করতাম, বৃষ্টি হচ্ছে, ছাদে যাওয়া যাচ্ছে না। আচ্ছা, যে জ্বালিয়েছে বললেন, ওর আরেকবার মুখটা দেখিয়ে দিই সবাইকে। শেপটা আসতে খুব মানে প্রথমে এইটা করেছি, পরে এটাকে পরে ধরেছি, এটা আগে হলো 1 সপ্তাহ, এরকম মনে হয় এ আর হতে চায়। আমি কি হয়েছে তোদের ব্যাপারটা বলতো, আমার এটা খুব ভালো লাগে। কি সুন্দর শৃঙ্গার রসের মূর্তি তো দেখলাম। হ্যাঁ, এই দুঃখের পিলসুজ থেকে এই কবিতাটা দিয়ে একটুখানি আজকে এটা বলবো, হোক না। শৃঙ্গার রসের উপরই তো, হ্যাঁ। আমি বোধহয় ভুল পাতা খুলিনি। না না সিঙ্গারা, বা আপনার পছন্দ না না পছন্দ, ওর পছন্দ। নামটা বিলাপ। পুরুষ প্রকৃতি হৃদয় দুটি, পুরুষ আর প্রকৃতি দুটো হৃদয়, হৃদয় মন্থন করে শৃঙ্গার রস বিলাস রতি বিলাস রসে রং মাখে। শৃঙ্গার রস বিলাস রতি বিলাস রসে রং মাখে, তেমনি করে মর্তের প্রেম কাননে যুগল ক্রঞ্চ ক্রঞ্চি রূপ, ওটা ক্রঞ্চ প্রেমিক প্রেমিকা যায় সুখের নির্বাতে জগৎ সংসার, কানন বিহঙ্গ নীরে রমণীয় মোহিত কামে মুক্ত আকাশরূপ সৃষ্টির আনন্দ ধান, সহসা মিলনের ঘর ভাঙে আজ। প্রেমিক পক্ষীর স্বর্গীয় মিলনে মিলন সুধার ব্যাধের প্রেমহীন কামের বিষাক্ত তীর, প্রেমিক কঞ্চির বুকের পাঁজরে আছড়ে পড়ে করুণ আর্তনাদে সকরুণ নয়ন অশ্রু জলে। ধ্যানমগ্ন ছিল দস্যু রত্নাকর বাল্মীকি রূপে,
আচম্বিতে গুমরে কেঁদে মরে কানন কাঁদি। বসুমতী কন্যা সীতার বিলাপ ধ্বনি শুনি, রাবণের অশোক কানন। তার মানে ওইখানটা এইটা যে ওই যে কুঞ্চি ব্যাপারটা বাদে ওখানে ওই আগে পেয়ে গেছে যে ওখানে সীতার হবে ওটা। এটা যদি আকাশ হয় তাহলে সেটা আরও অনেক বড় হোক, এটাই চাওয়া। আর এটা যদি গাছ হয় তাহলে আরও অনেককে আশ্রয় দিক, এটাই চাওয়া। আর একটা প্রত্যেক মানুষের একটা অভিমান থাকে, অভিমান থাকা ভালো। কিন্তু সব থেকে দামি যদি কোনো কিছু থাকে ওই জগতের আর কি, সেটা অভিমান। অভিমানে সুন্দর, যার মন সুন্দর সেই অভিমান তারই সাজে রাধা। ঠিক আছে, এবং তাহলে অভিমান তো থাকবে। ওই যে ওইখানে যেটা আছে ওইটা মানে এইটা পেয়ে গেছি ছোট্ট, যে হারিয়ে বসে আছে কাঙাল হয়ে, কি ভয় আছে গো তার হারাবারে ধরণীতে। যা হারিয়েছি তাই তো হারিয়ে খুঁজি, কোথায় সেধন লুকিয়েছে সবুজ কানন কুটে। সেই প্রেম যেখানে এত বড় বড় এত বিল্ডিং, এত কিছু, এত ফ্ল্যাট, এত কিছু করে সে কানন কুটিরে যাবে কেন? এখানে কিছু ছিল না নাকি? যে আসে ওখানে আছে সুয়োরানী দুয়োরানীর মতো গল্প। রাজা শেষকালে দুয়োরানীর কাছেই স্যারেন্ডার হলো, না ওখানে নেই, এসো এখানে। পথিক বেশে কাঙাল হয়ে অভিমানী একতারাটি বক্ষিল। অভিমানী একটা রূপক, একতারা তো এইখানে এখানে বাজবে। তো পথ খুঁজে চলে কুটির পানে, ভিতরেই চলছে গান গুনগুন গুনগুন। তো ওটা বাস্তব হতে পারে, রূপ হতে পারে, একতারা হতে পারে। রাঙামাটির অচিন দেশে, ওই যে পলাশটা লাগানো আছে, রাঙামাটির অচিন দেশে, লাল পাহাড়ের দেশে যা, রবীন্দ্রিক প্রেমের জগৎ। ঠিক। এই তার দুনিয়া, মেঝেতে ছড়ানো কিছু শিল্পকর্ম, জীবনের দর্শন আর তার কাজের যন্ত্রপাতি। পাশে প্রিয় পোষ্য, জন্ম নিচ্ছে আরও একটি নতুন সৃষ্টি। অবসর বলে আসলেই কিছু হয় না। তিনি যে লাল পাহাড়ের মানুষ, তিনি বাউল মনের মানুষ, আর তার মনের মানুষ এই সৃষ্টি। তার বেঁচে থাকার রসদ, মনের ভাব প্রকাশের পথ এই সৃষ্টি। এখানে দেখছি একটু একটু করে দক্ষ আঁচড়ে তিনি প্রাণ দিচ্ছেন এক জড় মাংসপিণ্ডে, একটি ইটের খণ্ডে। এখানে দেখছি কিভাবে তিনি নিজের খেয়ালে মগ্ন, সৃষ্টি সুখের উল্লাসে। ঠিক যেন এক বাউল নেচে নেচে গান গাইছেন, ঠিক যেন এক কৃষক নবান্নের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক যেন এক ভাবনা মুক্তি পেয়ে মহাবিশ্বের সাথে একাত্ম হবার সুযোগ খুঁজছে। তিনি সত্যব্রত মণ্ডল। তাঁর রবীন্দ্র ভাবনা, তাঁর জীবন ভাবনা, আর সব মিলিয়ে এই এক আত্মভোলা শিল্পীর জগৎ।